এরকম কিছু পার্ট থাকে। তো এই অর্থপ্যারা ইন্ডিকেটর এবং হচ্ছে অ্যাক্টিভেটিং ডিঅ্যাক্টিভেটিং বা সক্রিয়কারী নিষ্ক্রিয়কারী, এই পার্টগুলো মিলে আসলে ডিসিশন গুলো নিতে হয় যে কোন কম্পাউন্ডে কি ধরনের অ্যাক্টিভিটি হবে, কোথায় অর্থপ্যারা পজিশনে মূলক বসবে, কোথায় বিক্রিয়া তাড়াতাড়ি হবে, এই সিদ্ধান্তগুলো সেখান থেকে হচ্ছে নিতে হয়। ঠিক আছে। তো আমরা নতুন টার্ম শেখা বলতে অর্থ প্যারা মেটা এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারা, রেজোনেন্সের ডায়াগ্রাম গুলো আমরা দেখতেছিলাম, রেজোনেন্সের ডায়াগ্রাম দেখে দেখে বোঝার চেষ্টা করা যে কাকে আমরা কেন অর্থ প্যারা ইন্ডিকেটর বলতেছি। দেন হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট, মেসোমারিক ইফেক্ট, এই ওভারঅল যে জিনিসগুলো নিয়ে রিসেন্ট টাইমে কথাবার্তা হচ্ছে, এগুলাকে যদি একটু মাথায় রাখতে পারো তাহলে ধরো ডেসক্রাইব করাটা রিলেটিভলি ইজি হবে। হ্যাঁ, ইমতিয়াজ লিসান, ওয়ালাইকুম আসসালাম, জয়েন করে ফেলছো না? গুড। ঠিক আছে, আমরা দেরি না করে আমরা আজকে সেকেন্ড লেভেলের কিছু প্রতিস্থাপন হচ্ছে দেখে ফেলবো। এই প্রতিস্থাপনগুলো বোঝা খুব সহজ, আমরা এগুলোর পিছনে খুব বেশি সময় দিব না। আমরা অলরেডি যা যা জানি এই বিষয়গুলোকে যদি ঠিকমতো ক্যাপচার করতে পারি, ক্যাপচার করা বলতে যা জানি সেটা যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে যেই সমস্যাগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো সেগুলোর সমাধান খুব তাড়াতাড়ি চলে আসবে। যেমন ফার্স্ট থিং এখানে যেটা থাকে সেটা হচ্ছে, হ্যাঁ নাফি মনে হয় কিছু বলতে চাও, নাফি বলো। হ্যাঁ, মেটা ইন্ডিকেটর বলেছিলেন একটু ডিসকাস করে দিবেন আর কি। হ্যাঁ, মেট ইন্ডিকেটরে যেন কি ডিসকাস করার কথা, চেনার উপায়। জি ভাইয়া, ওই যে সাইন্টিফিক ওয়েটা কিভাবে হয় আর কি, ও, একটা আচ্ছা ফিগার আচ্ছা। দেখিয়েছিলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। গুগল থেকে। ওকে। হ্যাঁ, মেয়েটা একটা মনে হয় তোমাদেরকে সেলফ স্টাডি দিছিলাম, তোমরা কি দেখা ভাইয়া ট্রাই ওইটা, করছিলে নাকি বাসায়? ওই যে মাথার থেকে বন্ড যে কথাটা বলছিলেন ওইটা ওখানে খাটেন না। ও না 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 না, ওইটা মেটার জন্য না, ওই একটু মাথায় মেটাটা তো ঘুরাই। উল্টা, ও তো প্রথমে ইলেকট্রন টেনে বাইরে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমরা একটু এটা এক সময় দেখে নিবো আর কি আজকে, সমস্যা নাই। ওটা হচ্ছে জাস্ট একটাই হয়তো বইতে অ্যাভেলেবল আছে, যা দেয়া আছে ওইটা দেখে দেখে প্র্যাকটিস করে ফেলতে হবে আর কি। ঠিক আছে, আমরা বুঝাই দিব না, ওটা সমস্যা নাই। প্রথম জিনিস হচ্ছে টলুইন। টলুইন, এটা তো আসলে হচ্ছে মিথাইল বেনজিন, তাই না? যে বেনজিন আমরা জানি যে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন একটা বিক্রিয়া ছিল, অ্যালকাইলেশন করলে বেনজিন রিং এর মধ্যে অ্যালকাইল গ্রুপ যেমন মিথাইল গ্রুপ চলে আসতে পারে, এটাকে আমরা বলি হচ্ছে টলুইন। তো টলুইন টাইপ কম্পাউন্ডের প্রিপারেশন, কিভাবে টলুইন টাইপের কম্পাউন্ডকে বা যৌগকে প্রস্তুত করা হয়। তো একটা উপায় তো মুখে মুখেই বলে দিলাম, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এটা তো আর ধরো রিপিট করবো না, শুধু তোমাদেরকে মনে করাই দিলেই হলো যে তুমি বেনজিন নিয়ে যদি অ্যালকাইলেশন রিয়াকশন করো, কারো মনে আছে অ্যালকাইলেশন রিয়াকশনের ক্যাটালিস্ট কি, প্রভাবক কি? ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তো আমরা যদি এরকমই ছিল রিয়াকশনটা, এখানে মিথাইল গ্রুপটা চলে আসতো, আমরা এটাকেই বলতেছিলাম হচ্ছে অ্যালকাইলেশন রিয়াকশন, বা এখান থেকে অ্যালকাইল বেনজিন তৈরি হয়, তো টোলিন তৈরি হয়ে গেল। দ্বিতীয় একটা রিয়াকশন আমরা ইউজ করি, এটাকে আমরা বলি হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া। আমরা তো উডস বিক্রিয়ার নাম আগে শুনেছি, উডস বিক্রিয়া আমরা আগে পড়েছি। এখানে হচ্ছে শুধু উডস না, উডস এবং ফিটিগ দুজন মিলে একটা রিয়াকশন দিয়েছেন, এটা হচ্ছে পড়তে হয়। ঘটনা উডস বিক্রিয়ার কাছাকাছি। উডস বিক্রিয়াতে আমরা কি কি নিতাম মনে আছে? শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড নিতাম। তো এইখানে হচ্ছে সেই অ্যালকাইল হ্যালাইড নিতে হয়। এবার তার সাথে নতুন জিনিস হচ্ছে অ্যারাইল হ্যালাইড নিতে হয়, মানে একটা অ্যারোমেটিক হ্যালাইডও হচ্ছে নিতে হয়। তার মধ্যে হচ্ছে সোডিয়াম যোগ করতে হয়। ঠিক আছে, তো বিক্রিয়াটা মনে রাখা সহজ। উডস বিক্রিয়াতে আমরা যা করতাম, আমরা অ্যালকাইল হ্যালাইড নিতাম, নিয়ে তার মধ্যে সোডিয়াম যোগ করতাম। নতুন রিয়েকশন হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া, এখানে যেটা করতে হবে অ্যালকাইল হ্যালাইডের সাথে একটা অ্যারাইল হ্যালাইড বলি আর কি আমরা, বা অ্যারোমেটিক হ্যালাইড, যেমন এটা ক্লোরোবেনজিন, এটা নিতে হবে, নিয়ে তারপরে সোডিয়াম যোগ করতে হবে। ওই ইথার টিথার সেই জিনিসপত্রগুলো এখনো লাগবে, সেটা নিয়ে সমস্যা নাই। এখানে যেটা হয়, এই ক্লোরিন, এই ক্লোরিন, এই সোডিয়াম, এগুলো মিলে কি তৈরি করে ফেলতো? সোডিয়াম ক্লোরাইড, এটা তৈরি হবে এখনো। দেন এখানে মিথাইল বাকি থাকবে আর বেনজিনটা বাকি থাকবে, এরা একসাথে হয়ে যে সেই টলুইন তৈরি করে ফেলবে। তো এই দুইটা রিয়াকশন দিয়ে খুব সহজেই হচ্ছে টলুইন তৈরি করে ফেলা যায়। ঠিক আছে। এখন ধরো টলুইন টাইপের একটা কম্পাউন্ড আমাদের কাছে আছে, কোত্থেকে আসলো সেটা আমরা দেখালাম।
আমরা যদি টলুইনের বিভিন্ন রিয়াকশন দেখি, টলুইন নিজে তো একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, তো সে কিন্তু এখনো সেই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন যে বিক্রিয়াগুলা সেগুলা কিন্তু এই টলুইন নামক যৌগটাও দেওয়ার চেষ্টা করবে। তো আমরা আগে যে বিক্রিয়াগুলো পড়ছি সেগুলো কিন্তু সবই এখানে অ্যাপ্লিকেবল, যেমন ক্লোরিনেশন, নাইট্রেশন, ঠিক আছে, অ্যালকাইলেশন, এই বিক্রিয়াগুলো এখনো টলুইনের জন্য অ্যাপ্লিকেবল। তো যদি আমরা দেখি যে ধরো প্রথমে হ্যালোজিনেশন একটা একটা করে যাই, বা ক্লোরিনেশন। একটা জিনিস চিন্তা করো, আমি ক্লোরিনেশন করি, নাইট্রেশন করি, সালফোনেশন করি, যাই করি, মানে নতুন রেডিকেল আমি যাই আনি, ডিসিশন তো দেয় হচ্ছে অলরেডি এক্সিস্টিং মূলক। তো মিথাইল তো অলরেডি এক্সিস্টিং মূলক। মিথাইল মূলক কোন ইন্ডিকেটর পজিশনের দিক থেকে যদি বলি? অর্থপ্যারা ইন্ডিকেটর। তার মানে আমরা যেই বিক্রিয়াই করি, যেই মূলকে আনি, আলটিমেটলি চেঞ্জ কিন্তু খুব একটা বেশি নাই, ওই নতুন মূলকগুলো এসে অর্থ পজিশন আর প্যারা পজিশন গুলি অকুপাই করবে। তো এখন শুধু ফর্মালি জিনিসটা জানায় দেওয়া সবাইকে এবং বিক্রিয়াগুলোর নাম ধাম বলা, এটা হচ্ছে আমাদের কাজ। দেখো, যখন আমরা হ্যালোজিনেশন করব বা ক্লোরিনেশন করব, তখন জিনিসটা কি দাঁড়াবে? কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলো। ভাই এটা কি টপিকের আন্ডারে পড়ছি? আমরা হচ্ছে টলুইনের রিঅ্যাকশন পড়তেছি, মানে অ্যারোমেটিক কম্পাউন্ডের সেকেন্ড লেভেলের সাবস্টিটিউশন। জি ভাই। ঠিক আছে, তাহলে টলুইন আছে, এটার মধ্যে আমরা কি করব? ধরো ক্লোরিন অ্যাড করলাম, ক্যাটালিস্ট কি দিব? ওই যে লুইস অ্যাসিড গুলি, ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড, এরকম কোনো কিছু দিব। যদি দেই, কি হবে বলো তো? অর্থোক্লোরোটলুইন, প্যারাক্লোরোটলুইন এবং হাইড্রোজেন ক্লোরাইড। তো আমরা তো এগুলো তো এস্টিমেট করতে পারি, তাই না? এটা তো আমাদের অ্যাপ্রক্সিমেশনতে এটাই আসে যে মিথাইল গ্রুপ থাকবে, নতুন ক্লোরিন রেডিকেলটা এসে বা অ্যাটমটা এসে অর্থ এবং প্যারা পজিশনে হচ্ছে বসবে। তো এইটাই হচ্ছে অ্যান্সার, এর বেশি কিছু নাই। দেন তুমি যদি এখানে নাইট্রেশনের কথা চিন্তা করো, নাইট্রেশনের জন্য কি নিতে হয় বলো তো? কার মনে আছে কি কি সাবস্টেন্স, কি কি বস্তু নিয়ে নাইট্রেশনটা করতে হয়? HNO3 আর H2SO4 হ্যাঁ, কনসেন্ট্রেটেড। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। এখানে মেইন রিঅ্যাক্টেন্টকে, মূল বিক্রিয়কটাকে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডটাকে কিভাবে লেখার কথা ছিল এই বিক্রিয়াগুলোর জন্য? HONO2। সবাই খাতা খুলে দেখে, এগুলো কিন্তু সব আমরা তোমাদেরকে বলে রাখছি আগেই। HONO2, আর এখানে থাকবে হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড। দেন এই নাইট্রোমূলকটা কি হবে? এই সাইকেল বা রিং এর মধ্যে এসে বসবে, কোথায় বসবে? অর্থ এবং প্যারা পজিশনে। ভাইয়া, তো ঠিক আছে, এরকম কিছু যৌগ হচ্ছে তৈরি হবে। জুবাইর মেবি কিছু বলতে চাইতেছে, ওর ভয়েস অনেক স্লো। ও, জুবাইর, আমি তো শুনতে পাচ্ছি না কিছু। এখন শোনা যাচ্ছে? না, তোমার মনে হয় হেডফোন ঠিক মতো কানেক্ট হয় নাই, একটু বোধহয় লুজ হয়ে আছে, চাপা দিয়ে দেখো। আহ, আচ্ছা, পরে বলি তাহলে। আচ্ছা, এখন আমি শুনতে পাচ্ছি, তুমি বলে ফেলতে পারো। আচ্ছা, এই প্রথম বিক্রিয়াটায় মানে এই যে দুইটা কি সমান পরিমাণে হবে হ্যাঁ হ্যাঁ, হ্যালোজেনেশন? অলমোস্ট অলমোস্ট, এই যে এখানে যে দুইটা দেখতে পাচ্ছ, মানে একদম সমান না হলেও কাছাকাছি, ধরো 47-53 এরকম টাইপ আর কি। আচ্ছা। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। ওখানে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড উল্লেখ করা দরকার নাই কোথায়? হ্যালোজেনেশনে? না, অত এগুলা তো মেনশন করা লাগবে না, ওইটা ওই যে ধরো অ্যালকাইলেশনের সময় আমরা ড্রাই এর কথাটা বলতাম আর কি, তো মেনশন করতে পারো, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ টাইপ জিনিস তো। ওই যেখানে মেইন রিঅ্যাকশনে মেনশন করা ছিল সেখানে মেনশন করাটা হচ্ছে ম্যান্ডেটরি, বাকিগুলাতে হচ্ছে থাকলে ভালো, না থাকলেও চলে, এরকম একটা অবস্থা আর কি। জি ভাই। ঠিক আছে। আচ্ছা, নাইট্রেশন রিঅ্যাকশন তো বোঝা গেল, তো এইখানে এই একরকম রিঅ্যাকশন বারবার লিখে লাভ নাই, যা লিখবো বুঝতেছো, ঘুরে ফিরে অর্থ আর প্যারা পজিশনেই যাবে। তো নাইট্রেশন রিঅ্যাকশনটাকে একটু অন্যভাবে দেখতে হয়, কারণ এটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে
এই যে ধরো এখানে তুমি টলুইনকে একবার নাইট্রেশন করার পরে তুমি অর্থ নাইট্রোটলুইন বা প্যারা নাইট্রোটলুইন পাচ্ছ, মানে দুইটা কম্পাউন্ডই পাচ্ছ। যদি আমরা এইখান থেকে একটা কম্পাউন্ডকে পিক করি, যে কোনোটা, তোমরা এটাও করতে পারো এটাও করতে পারো, যে কোনো একটা কম্পাউন্ড পিক করে আমরা যদি এটাকে আবার নাইট্রেশন করি, কি বললাম হয়তো বুঝতে পারছো, যে আমরা এই কম্পাউন্ডটাকে ধরো নিলাম, এটা তো একটু আগে পাওয়া গেল, তাহলে এই কম্পাউন্ডটাতে অলরেডি দুইবার সাবস্টিটিউশন হয়ে গেছে, দুইবার প্রতিস্থাপন হয়ে গেছে। আর আমাদের শখ হলো আমরা এটার মধ্যে আবার নাইট্রেশন করব। তাহলে এটাকে কি বলবো, বেনজিনের দ্বি প্রতিস্থাপিত যৌগ, অলরেডি দুইবার সাবস্টিটিউট হয়ে গেছে, এরকম একটা জায়গায় আমরা থার্ড টাইম সাবস্টিটিউট করার চিন্তা করতেছি। তো একবারের পর যখন দ্বিতীয়বার করি তখন তো অর্থপ্যারা ইন্ডিকেটর চিন্তা করে কে অর্থপ্যারা কে মেটা এটা দেখে আমি বলে দিতে পারি যে নাইট্রো কোথায় যেয়ে বসবে। কিন্তু যখন এমন যৌগ থাকে যেখানে অলরেডি দুইটা রেডিক্যাল বসে আছে, তখন পরের সাবস্টিটিউশনটা আসলে কিভাবে হয়, মানে থার্ড সাবস্টিটিউশনটা কিভাবে হয়, এটাও একটু জানার ব্যাপার আছে। ঠিক আছে, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ সামনে আগাচ্ছি। প্রথমে শুরু করেছিলাম বেনজিন দিয়ে, বেনজিনের রিয়েকশন গুলো শেখার পর আমরা বেনজিন রিং একটা নতুন গ্রুপ আসলো এই পর্যন্ত শিখলাম। নতুন গ্রুপটার পর তারপরে আরেকটা নতুন গ্রুপ যখন আসে তখন আমরা দেখলাম যে প্রথম গ্রুপটা অর্থপ্যারা নাকি মেটা সেটার উপর ডিপেন্ড করে। আজকে আমরা দুইটা গ্রুপ চলে আসছে এমন একটা কম্পাউন্ডে থার্ড একটা গ্রুপ আনার চেষ্টা করতেছি। তো তখন কি কি জিনিসের দিকে আমাদেরকে নজর রাখতে হবে এটা একটু ছোট লিস্ট ডাউন করে রাখো। প্রথম প্রেফারেন্স হবে হচ্ছে কমন প্লেস। ঠিক আছে, লিখে রাখো কমন প্লেস। সেকেন্ড হচ্ছে রিঅ্যাক্টিভিটি। রিঅ্যাক্টিভিটি না, এখানে বলা হচ্ছে প্রায়োরিটি। থার্ড হচ্ছে স্টেরিক ইফেক্ট। নর্মালি দুই থেকে যখন আমরা তিনে যাই, মানে দুইটা রেডিক্যাল বা মূলক অলরেডি আছে, তৃতীয় একটা মূলককে আমরা আনতে চাচ্ছি, তখন এই তিনটা জিনিস চিন্তা করে আমরা থার্ড সাবস্টিটিউশনটা করি। কমন প্লেস, তারপরে হচ্ছে প্রায়োরিটি, কে বেশি প্রাধান্য পাবে, থার্ড হচ্ছে স্টেরিক বাধা। ঠিক আছে, এই তিনটা জিনিস হচ্ছে কনসিডার করি। কোনটার মানে কি, এই এক্সাম্পলটাই দেখো। এই নাইট্রো কোথায় যেয়ে বসবে, ওর হাতে প্রবাবল অপশন কি কি খোলা আছে এখন পর্যন্ত, বেনজিনের চারটা জায়গা ওর জন্য ফাঁকা আছে, তো কোথায় যেয়ে বসবে এটা আমরা ডিসাইড করতে চাই। প্রথম ব্যাপার হচ্ছে কমন প্লেস। কমন প্লেস মানে হচ্ছে অলরেডি যেই মূলকগুলো বসে আছে তারা কোনো কমন সলিউশন দিতে পারে কিনা। এই কথাটার মানে হচ্ছে, যেমন ধরো যখন তুমি মিথাইলটাকে স্ট্যান্ডার্ড ধরতেছো, যে ধরো আমি মিথাইলের রেসপেক্টে যদি বলি, মিথাইল তো অর্থপ্যারা ইন্ডিকেটর, তাহলে বলো তো মিথাইল কোন কোন জায়গাতে ডিরেকশন দিবে বসার জন্য। এই গ্রিন কালার্ড, এই গ্রিন কালার্ড, এই গ্রিন কালার্ড, তার মধ্যে একটা গ্রিন কালার্ড অলরেডি টেকেন। ঠিক আছে, নাইট্রোমূলক বসে গেছে। তো নেক্সট আমার অপশন খোলা আছে এই দুইটা গ্রিন পজিশন, আমি ধরো একটু বক্স করে দিই এই দুইটা জায়গা। সবাই বুঝতে পারলে জানাও, না পারলেও বুঝতে পারলে আমাকে জানাও, একবার রিপিট করবো তাহলে। তো মিথাইল মূলকটা যেহেতু আছে তার মানে মিথাইল মূলক চাচ্ছে নতুন মূলক এই দুইটা জায়গাতে এসে বসুক। আর নাইট্রোমূলক কি ইন্ডিকেটর, মেটা ইন্ডিকেটর। নাইট্রোমূলক চাচ্ছে কোথায় বসুক, দেখো নাইট্রোর সাপেক্ষে এইটা আর এইটা হচ্ছে অর্থ, এইটা এবং এটা হচ্ছে মেটা, দূরেরটা হচ্ছে প্যারা। তাহলে দেখো তো যেই দুইটা জায়গা এরা কিন্তু গ্রিন কালারটা ওর উপর পড়েছে, রেড কালারটা কিন্তু ওর উপর পড়েছে, তার মানে মিথাইল গ্রুপও চায় নতুন রেডিকেল এই দুইটা জায়গায় বসুক, এই যে এই জায়গাটা এবং এই জায়গাটায় বসুক, এখানে এবং এখানে বসুক। নাইট্রো চায় রেডিকেলটা এই জায়গায় এবং এই জায়গায় বসুক, তার মানে এই দুইটা জায়গায় যে কোনো একটা জায়গায় যদি নতুন মূলকটা বসে তাহলে বোথ মিথাইলও হ্যাপি নাইট্রো হ্যাপি। তো আমরা যদি এরকম কমন হ্যাপিনেস এর কোনো জায়গা পাই তাহলে আমাদের কোনো চিন্তা নাই, আমরা ওই জায়গাগুলোতেই আগে বসাবো, তাহলে কারোর সাথে কোনো গ্যাঞ্জাম হবে না। কথাবার্তা থেকে বোঝা গেল, এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে কমন প্লেস বা কমন লোকেশন। তো এই জায়গাটায় আমরা যেটা বুঝলাম, নেক্সট সেফ জায়গা হচ্ছে এইটা অথবা হচ্ছে এইটা, তুমি যে কোনোটায় বসাইতে পারো, ধরো আমরা এটাই বসাইলাম। ঠিক আছে, কথা কি বোঝা যাচ্ছে? এটা এটা হচ্ছে ব্যাপার, আমরা বাকি যে দুইটা আছে সেই দুইটা দেখবো আর কি, বাট এই এক্সাম্পলের জন্য বাকি দুইটার কাজ লাগতেছে না, কারণ কমন লোকেশন দিয়েই আমরা প্রবলেম সলভ করে ফেলতে পারছি। তাহলে এখন দেখা যাচ্ছে নাইট্রোমূলক গুলো এসে এসে কোথায় বসতেছে এবং আন্দাজে বসতেছে না যে আসলে ইচ্ছা হলো কোন একটা জায়গায় বসাই দিলাম, ব্যাপারটা কিন্তু এরকম না। ওরা কিন্তু যথেষ্ট পরিমাণ সাইন্টিফিক অ্যাপ্রোচ মেনেই কিন্তু বসতেছে।
লাস্ট কথা হচ্ছে এইটাকে যদি আমরা আরেকবার নাইট্রেশন করি, সবাই একটু চট করে চিন্তা করে দেখো তো এখানে আর কোনো কমন প্লেস আছে কিনা। অলরেডি 3টা রেডিকেল আছে বেনজিন রিংটাতে, তো সবাইকে কমনলি খুশি করা সম্ভব কিনা কোনো জায়গায় নতুন রেডিকেলটাকে বসাই দিয়ে। বা আমাদের সাথে সাথেই দেখো, বলো তো মিথাইলের জন্য প্রেফার্ড পজিশন কি? এইটা, এইটা, এটা, 3টার মধ্যে 2টা অলরেডি টেকেন, ঠিক আছে। এনিওয়ে, এই নাইট্রো রেসপেক্টে যদি বলি প্রেফার্ড পজিশন কোনটা, এইটা এবং হচ্ছে এইটা, যার মধ্যে একটা টেকেন। এই নাইট্রো, এটা রেসপেক্টে, এটা তো একটা মেটা ইন্ডিকেটর, এটার জন্য প্রেফার্ড পজিশন কোনটা, এইটা এবং হচ্ছে এইটা। সবার কাছে কি আইডিয়া ক্লিয়ার? দেখো তো, তাহলে বোঝা যাচ্ছে এখানে কমন সলিউশনের কোনো জায়গা কি আছে, থাকলে সেটা কোনটা বলো তো। যেখানে আবার 3টা লেফট সাইড সাইডে বসে সেটা। করে। বুঝতেছো? এই যে 3টাই এসে যেখানে কমনলি পড়তেছে, তার মানে ওই জায়গায় যদি আমরা দেই মিথাইল খুশি, নাইট্রো 1 খুশি, নাইট্রো 2ও খুশি, ওরা খুশি হলে আমরাও খুশি, বুঝছো? তাহলে হচ্ছে আমরা নতুন রেডিকেলটাকে ওই জায়গায় বসাই দেবো। এগুলি আগে ছিল, আগে ছিল, এটা হচ্ছে নতুন বসবে সেটাকে। এই যে তার মানে আমরা মিথাইলকে বলতে হচ্ছে টলুইনকে যদি মানে কয়েক দফা নাইট্রেশন করি, দফায় দফায় নাইট্রেশন করলে প্রথমে একটা নাইট্রো, তারপর 2টা নাইট্রো, 3টা নাইট্রো, এই অর্ডারে হচ্ছে আসতে থাকবে। এটা হচ্ছে ফাইনাল যৌগ, এটার পর আর এটাকে চেঞ্জ টেঞ্জ করার কিছু নাই। এই যৌগটাকে আমরা কি বলবো বলতো? 2,4,6 ট্রাই নাইট্রো টলুইন। এটারই হচ্ছে সংক্ষেপে টিএনটি বলে। টিএনটির কাজ কি, কোনো আইডিয়া? এক্সপ্লোশন ও, ইউজ করে। হ্যাঁ, এক্সপ্লোসিভ। এটা তো মানে খুবই ভয়াবহ লেভেলের এক্সপ্লোসিভ। তো এইভাবে হচ্ছে টিএনটি প্রস্তুত করা হয় আর কি। আর স্টেপ গুলাতে তাপমাত্রাটা আমরা মেনশন করি নাই, টেম্পারেচার মেনশন করতে হবে। প্রথম স্টেপটা 30°C মতো টেম্পারেচারে হয়, দ্বিতীয় স্টেপটা হয় 60° মতো, তারপরেরটা হয় অলমোস্ট 110°C মতো। তো এই ধরনের প্রশ্ন অনেক সময় পরীক্ষাতে আসে যে টেম্পারেচারটা স্টেপ বাই স্টেপ একটু একটু করে বাড়তেছে কেন। মানে প্রথম ধাপটা 30°তেই হচ্ছে, সেখানে সেকেন্ড থার্ডে যে যথা 30 থেকে 60-তে উঠতে হচ্ছে, 60 থেকে 110 বা 120° মতো দিতে হচ্ছে। টেম্পারেচার বাড়তেছে কেন গ্র্যাজুয়ালি? কারো কোনো আইডিয়া? ভাই NO2 গুলো তো মনে হয় ডিঅ্যাক্টিভেটিং, এই জন্য যে রিঅ্যাকশন স্পিড কমায় ফেলছে। হ্যাঁ ঠিক আছে, আমরা তো জানি বোধহয় NO2 তো একটা মেটা ইন্ডিকেটর। মেটা ইন্ডিকেটর গুলো সব নর্মালি কি টাইপের হয়? ডিঅ্যাক্টিভেটিং হয়, মানে নিষ্ক্রিয়কারীমূলক হয়। তো নিষ্ক্রিয়কারীমূলক হওয়াতে যেটা হয়, বেনজিন রিং এর তো কার্যকারিতা কমে যায়। এই জন্য কন্টিনিউয়াসলি টেম্পারেচার ইনক্রিজ করে করে রিয়াকশনটাকে চালায় নিতে হয়, যেন সে মোটামুটি ভালো স্পিডে কমপ্লিট হয়। ঠিক আছে, ওইটা হয়তো 1 মার্কের জন্য লাগবে, মানে হয়তো বড় কোশ্চেনের মধ্যে মূল কোশ্চেনের সাথে তোমাকে হচ্ছে ওই জিনিসটাও জানতে চাইবে। ঠিক আছে, দেখো সবাই। ভাই 246 না, নেমিংটা কি মুখস্থ করতে হবে? না না না, 2,4,6 আসছে কোত্থেকে? ওই যে মিথাইলের রেসপেক্টে, এই যে দেখো, এটা যদি 1 হয় মানে মিথাইলটা যদি 1 হয়, 2, 3, 4, 5, 6, তো 2 একটা নাইট্রো, 4 একটা নাইট্রো, 6 একটা নাইট্রো, ওইভাবে আসছে। জি ভাই। ভাইয়া নাইট্রো থাকার পরে যদি আমি মিথাইল যোগ করতে চাই তাহলে কি ও তো মানে ওই নাইট্রোর জায়গায় বসবে তাই না? ওই 6 নম্বর কার্বন বা 4 নম্বর কার্বনে 1 নম্বরে তো মানে বসতে পারবে না। আগেই হচ্ছে নাইট্রো গ্রুপটা আছে বলতেছো যৌগের মধ্যে, জি ভাইয়া। তারপর তুমি মিথাইল নিয়ে আসছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তখন মানে এখানে আমরা স্ট্যান্ডার্ড ধরতে প্রথমে যে রেডিকেলটা ছিল আর কি ওর সাপেক্ষে, তখন তো অর্ডারিংটা চেঞ্জ হয়ে যাবে। তখন নাইট্রো যেখানে আছে সেটারে ধরে 1 নাম্বার ধরে বাকিগুলোকে তুমি নাম্বারিং করবা ওরকম, বুঝছো? জি ভাইয়া। ঠিক আছে, তো টিএনটি প্রিপারেশন এটা কিন্তু এক্সামের জন্য হাইলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো বোঝা যাচ্ছে এখানে নতুন কিছু লাগতেছে না, আগে যা জানি সেটা দিয়েই কিন্তু এই প্রবলেম সলভ করা যাচ্ছে।
ধরো একটা কম্পাউন্ড এই অবস্থায় আছে, আমরা নতুন একটা রেডিকেল, ধরো নাইট্রেশন বা এক্সাম্পল যে কোনো কিছু হলেই হয়, আমরা ওটা নিয়ে প্রবলেম নাই। এরকম একটা রেডিকেল ধরো এই কম্পাউন্ডে এসে বসতে চায়, বলো তো মানে কিভাবে ডিসাইড করব যে নাইট্রোমূলকটা কোথায় যেয়ে বসবে? ফার্স্ট পয়েন্ট ছিল হচ্ছে কমন লোকেশন। সবাই একটু চট করে চিন্তা করে ফেলো তো এখানে কোনো কমন লোকেশন আছে কিনা। মিথাইল, ও কি চায়? এখানে বসুক, এখানে বসুক, এখানে বসুক। হাইড্রক্সিল, ও তো অর্থোপ্যারা ইন্ডিকেটর, ও কি চায়? এখানে বসুক, এখানে বসুক, এখানে বসুক। এইবার কি আগের বারের মতো সহজ সমাধান পাওয়া যাচ্ছে বলো তো? একটু আগে নাইট্রেশনের সময় কিন্তু ঝামেলা হয় নাই, কমন পজিশন পাওয়া যাচ্ছিল, ওখানে বসায় দেওয়া যাচ্ছিল। কিন্তু তুমি যদি এই কম্পাউন্ডটার কথাই চিন্তা করো, এই যৌগটাতে যদি আমরা নাইট্রোমূলকটা এনে বসাতে চাই, মিথাইল চায় রেড 3টা জায়গায়, হাইড্রোক্সাইড চায় হ্যাঁ মানে গ্রিন 3টা জায়গায়। তাহলে এইবার কি কমন কোনো জায়গা আছে যেখানে বসায় তুমি দুইজনরে স্যাটিসফাই করতে পারবা? না ভাইয়া নাই। নাই। তার মানে এইবার কাহিনী অন্য। এইবার তাহলে এই প্রবলেম কেমনে সলভ হবে? এবার আমাদের পয়েন্ট 1 কাজে লাগবে না, এবার আসতে হবে পয়েন্ট 2-তে। সেখানে একটা প্রেসিডেন্স বা একটা প্রেফারেন্সের সিরিজ ছিল, যে কোনটার প্রায়োরিটি কত বেশি। তো প্রায়োরিটির সিরিজটা তো জানতে হবে, না জানলে তো ডিসাইড করতে পারবা না। তো প্রায়োরিটি সিরিজটা তো এমনি বইতে থাকে বা গুগল সার্চ দিয়েও পাইতে পারো। আমি সিরিজটাকে কাটছাট করে যতটুকু আমাদের লাগবে এরকম একটা সিরিজ তোমাদেরকে বলে রাখতেছি। এই প্রায়োরিটি সিরিজে NH2 আর হচ্ছে OH, এই দুইটা হচ্ছে একেবারে টপ প্রায়োরিটি রেডিকেল। এই দুইটা যদি থাকে তাহলে আমাদের প্রধান কাজ হবে ওদেরকে খুশি করা। ঠিক আছে, বিষয়টাকে এভাবে চিন্তা করি যে যদি কমন পজিশন পেয়ে যাই, যে আমি অল্প পরিশ্রম ছাড়াই যদি দুজনকেই খুশি করতে পারি, তাহলে তো আমরা ওই পথেই যাব। কিন্তু কখনো যদি এরকম সিচুয়েশন হয়, এরকম যোগ্য পাওয়া যায় যে আসলে কমন কিছু নাই, যে আমি দুজনকেই খুশি করতে পারবো না, তখন আমাকে ডিসাইড করতে হবে আমি কারে খুশি করতে চাই। কাকে খুশি করতে চাই এই প্রশ্নটার উত্তর হচ্ছে সেকেন্ড পয়েন্ট থেকে আসবে। এটা প্রায়োরিটি সিরিজ আছে, সবাই একটু মাথায় রাখি। NH2 আর OH, এই দুইটা রেডিকেল হচ্ছে একেবারে টপ প্রায়োরিটি, এদেরকে হচ্ছে আমরা সবার আগে খুশি করার চেষ্টা করব। এরপরে ট্রাই করব মাঝারি যারা আছে, এই টাইপের মূলকগুলো, এগুলাকে আমরা ট্রাই করব তারপর খুশি করার জন্য। এরপর আমরা খুশি করার চেষ্টা করব তার থেকে দুর্বল রেডিকেল যেগুলো আছে, ধর CH3, এগুলোকে। এরপরে আমাদের আসলে আর তেমন কোনো রেডিকেল নাই, এরপর হচ্ছে হ্যালোজেন টাইপ জিনিসপত্র যদি থাকে সেগুলোকে। ঠিক আছে, তো অর্ডারটা হচ্ছে মোটামুটি ভাবে এরকম। প্রথমে হচ্ছে আমরা NH2, তারপর OH, তারপর এই যে NHCO CH3, এরকম কোন রেডিকেল যদি থাকে, তারপর মিথাইল, তারপর হ্যালোজেন। এটা হচ্ছে জাস্ট HSC এর জন্য আমাদের ঘুরে ফিরে লাগে, সেই রেডিকেল গুলো আমি এখানে দেখাচ্ছি। বাট এটা তুমি বই বা গুগল যে কোনো জায়গায় পেতে পারো। তো খুব বড় সিরিজ মুখস্থ করার দরকার নেই, যেগুলো তোমার কাজে লাগবে শুধু সেগুলো মাথায় রাখলেই হয়। তার মানে এইখানে CH3 আর OH এর মধ্যে কাকে খুশি করা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়বে? সেটা হচ্ছে এই OH কে খুশি করা। তো আমরা বেসিক্যালি কোন পথে আগাবো? এই গ্রিন কালারের যে দুইটা জায়গা বাকি আছে, সেই দুইটার যে কোনো একটা জায়গায় আমরা বেসিক্যালি এই নাইট্রো গ্রুপটাকে দিতে পারবো। ভাই সিরিজটার নাম কি? সিরিজটা তুমি আহ অ্যাক্টিভেটিং গ্রুপ প্রায়োরিটি সিরিজ টাইপ কিছু একটা লিখে সার্চ দিলে মনে হয় চলে আসবে। জি ভাই। ঠিক আছে। এটা গেল একটা সলিউশন, মানে আমরা কিছু এক্সাম্পল নিচ্ছি আর কি, যে তুমি 2 নাম্বার পয়েন্টটা কখন কাজে লাগাবা আর কিভাবে সে তোমাকে সমাধান দিতে পারে, এইভাবে সে তোমাকে সমাধান দিতে পারে। আর থার্ড যেটা, থার্ডের তো এক্সাম্পল খুঁজে পাওয়া মনে হচ্ছে একটু ডিফিকাল্ট হবে, তখন ট্রাই করি। ধরো এরকম যদি একটা কম্পাউন্ড হয়, চট করে দেখো তো কে কোথায় বসতে চায় বা ডিরেকশন দিতে চায়। মিথাইল চায় এই এই জায়গা, এই জায়গা এবং এই জায়গা। OH চায় কোন জায়গা? এই জায়গা, এই জায়গা এবং হচ্ছে এই জায়গা। এবার তো কমন লোকেশন দিয়ে সলভ করা যাবে। ঠিক আছে, তাহলে এটা তো আসলে ভালো সলিউশন, ভালো এক্সাম্পল হয় নাই।
দাঁড়াও, আমরা দেখি এক্সাম্পলটা পাওয়া যায় কিনা, মানে আমাদের এখনই আমরা বের করতে পারি কিনা, নাহলে আমরা তোমাদেরকে এবিসি দিয়ে কেসটা বলে দিব আর কি, তাহলেও হয়। আচ্ছা, আমার মনে হয় এই এক্সাম্পলটা নিয়েও চেক করা যাবে, এটা খারাপ এক্সাম্পল হয় নাই। ধরো এরকম একটা কম্পাউন্ড তোমার কাছে আছে, এখন তো তুমি দেখতে পাচ্ছ এখানে আসলে প্রেফারেন্সটা কোন কোন জায়গায়, এই জায়গাটায় বসতে পারে, এই জায়গাটায় বসতে পারে, এই জায়গাটায় হচ্ছে বসতে পারে। এখন তুমি যদি এখানে আসলেই নাইট্রেশনটা করো বা আসলেই বিক্রিয়াটা ঘটাও, তখন তুমি দেখবা এই জায়গাতে নাইট্রো বসছে এই পার্সেন্টেজটা অত্যন্ত কম, বসে নাই বললেই চলে। এইখানে বসছে বেশি আর এইখানে বসছে বেশি, তখন তোমার প্রশ্ন আসবে যে এই জায়গাটায় নাইট্রোটা মানে ডিপ্রায়োরিটাইজ কেন করলো, বসতে চাচ্ছে না কেন? তো তখন এটা অ্যান্সার কি দিতে হবে? কাহিনী হয়তো বুঝতে পারতেছো। এখানে হচ্ছে মিথাইল গ্রুপ, এখানে হচ্ছে ওএইচ গ্রুপ। এই জায়গাটায় যদি নাইট্রোমূলককে বসতে হয় তাকে একটা ভিড় ভাট্টার ভিতর দিয়ে আসতে হয়, তো এই জায়গায় একটা এই স্টেরিক হিন্ড্রেন্স থাকে। সেই তুলনায় দেখো এই জায়গাটাও কিন্তু বেশ ওপেন, এই জায়গাটাও কিন্তু বেশ ওপেন, তো এই জায়গাগুলোতে বেসিক্যালি রেডিকেল গুলো এসে এসে বসবে। ঘটনা বোঝা যাচ্ছে কিছু? তো থার্ড ফ্যাক্টরটা হচ্ছে এইটা, তার মানে তিনটা কেসে দেখা হলো। প্রথম কেসে সব সময় দেখবে হচ্ছে সবাইকে খুশি করা যায়, খুশি রাখা যায় এমন কোনো লোকেশন আছে কিনা, ওই জায়গাতেই বসবে। স্টেপ টু তে যদি কমন খুশি করার জায়গা না পাওয়া যায়, তাহলে সে চেক করবে হচ্ছে প্রায়োরিটি সিরিজ, যে কাকে খুশি করাটা বেটার। থার্ড হচ্ছে সবকিছুর পরে যদি আমরা দেখি যে তার স্টেরিক বাধা পড়বে কোনো জায়গায় বসতে গেলে, সে ওই জায়গাগুলো অ্যাভয়েড করার চেষ্টা করে, সে মোর ওপেন স্পেস যেদিকে আছে সেদিকে হচ্ছে বসার চেষ্টা করে। ঠিক আছে, এই তিনটা জিনিস মাথায় রাখলে আমরা আসলে এই টি প্রতিস্থাপন বা থার্ড টাইম যখন সাবস্টিটিউট হয় তখন কে কোথায় বসবে এটা মোটামুটি আইডিয়া করে ফেলতে পারবো। ঠিক আছে, দেখো। তাহলে আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ডের সাবস্টিটিউশন নিয়ে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল। এখানে দুইটা ছোট্ট জিনিস জেনে রাখা ভালো, যে ধরো এরকম একটা কম্পাউন্ড যদি আমরা পাই, যে টলুইনটা দিয়েই আমরা বলি এই যে এই এতটুকু অংশ আর এই যে এতটুকু অংশ, এই দুইটাকে মানে আমাদের একটা নাম ধরে ডাকি আর কি, এই পার্টটাকে আমরা বলি হচ্ছে অ্যারোমেটিক নিউক্লিয়াস। আর এটাকে বলি হচ্ছে পার্শ্ব শিকল, সাইড চেইন। ঠিক আছে, তো অনেক সময় বইতে যদি ডিরেক্টলি এরকম সাইড চেইন এটা এটা হচ্ছে বলে, তখন বুঝবা যে মিথাইল গ্রুপটাতে কোনো অ্যাক্টিভিটি হচ্ছে। আর যদি বলে অ্যারোমেটিক নিউক্লিয়াসে চেঞ্জ আসতেছে, তখন বুঝবা রিং এর মধ্যে চেঞ্জ আসতেছে। ঠিক আছে, এই দুইটা নাম হচ্ছে জেনে রাখা ভালো। আর এক্সামে একটা স্পেশাল কোশ্চেন মাঝে মাঝে আসে, টলুইনের সাথে ক্লোরিনের বিক্রিয়া দেখতে চায়। মানে সিম্পলি জিজ্ঞাসা করে যে ধরো স্টেম উদ্দীপকের মধ্যে একটা যোগের কথা বলা থাকলো, তোমাকে নানান কায়দায় বলে টলে বুঝাইলো যে এটা হচ্ছে টলুইন যৌগটা। দেন সি বা ডি তে জানতে চাইবে যে টলুইনের মধ্যে যদি ক্লোরিন বিক্রিয়া করতে আসে তাহলে এখান থেকে যৌগ কি কি উৎপন্ন হবে। কারো কোনো আইডিয়া টলুইনের মধ্যে ক্লোরিন দিলে কি যৌগ উৎপন্ন হবে? এই কোশ্চেনটা পরীক্ষাতে আসার মেইন কারণ হচ্ছে আসলে তো আইডিয়া তো সহজ, টলুইনের মধ্যে ক্লোরিন অ্যাড করলে অর্থোক্লোরোটলুইন আর প্যারাক্লোরোটলুইন হবে। তো এটাতে এত সাসপেন্স কেন? সাসপেন্স হচ্ছে ক্যাটালিস্ট। তুমি যদি ক্লোরিন দিয়ে মানে ধরো ফুটন্ত টলুইন বলি আর কি আমরা, ফুটন্ত টলুইনের মধ্যে যদি ক্লোরিন দাও আলট্রাভায়োলেট বা সূর্যালোক এবং 111 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তখন যেটা দেখা যায় এই ক্লোরিন অ্যারোমেটিক নিউক্লিয়াসে অ্যাটাক করে না, মানে অর্থোপ্যারা টাইপের কম্পাউন্ড ফর্ম না করে সে হচ্ছে এই মিথাইলটাকে হচ্ছে চেঞ্জ করার চেষ্টা করে। মানে আইডিয়াটা অনেকটা ওরকম যে আমরা তো জানি মিথেন যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করতে আসতো তাহলে কি হতো, একটা একটা করে হাইড্রোজেন প্রতিস্থাপন হইতে থাকতো। তো এইভাবে আলট্রাভায়োলেট মানে সেই কমন প্রভাবক গুলা যদি আমরা দেই, যে সূর্যালোক এবং 111 ডিগ্রি,
তখন এই ক্লোরিনটা বেনজিন রিং এর প্রতি কম আকৃষ্ট হয়ে সে মিথেনের মতো চিন্তা করে মিথাইলটাকে হচ্ছে প্রতিস্থাপনের চেষ্টা করে। তখন আমরা কি ধরনের যৌগ পাই? তখন এই যৌগগুলা তৈরি হতে শুরু করে, বেনজিন রিং এর মতোই থেকে যায়, একটা একটা করে হাইড্রোজেন ক্লোরিন দিয়ে প্রতিস্থাপন হয়ে যায় এরকম। ঠিক আছে, এটা হচ্ছে এক টাইপের রিয়াকশন। আর দ্বিতীয়টা আমরা অলরেডি দেখে ফেলছি, যে এটার মধ্যে যদি ক্লোরিন দিয়ে আমরা লুইস অ্যাসিড দেই কোনো, ওই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আয়রন ক্লোরাইড এরকম, তখন হবে হচ্ছে অর্থ এবং প্যারা যৌগগুলি। এই জিনিসটা শুধু না জানার কারণে এবং কেয়ার না করার কারণে মার্ক দেখবা যে 50% দিছে এই কোশ্চেনে। যদি তোমাকে টলুইনের সাথে ক্লোরিনের বিক্রিয়া লিখতে বলে, তাহলে উচিত হচ্ছে কন্ডিশনালি দুইটাই লিখে দেখানো, যে এখানে আলট্রাভায়োলেট নিলে কি হবে, আর এখানে লুইস অ্যাসিড বা যে কোনো কনভেনশনাল প্রতিস্থাপন যদি আমরা করতে চাই তখন এখানে কি হবে। ঠিক আছে, নোট রাখো একটু। ভাইয়া এই টলুইন জিনিসটা কি লিকুইড না গ্যাসিয়াস যেটা থাকে নর্মাল রুম নর্মাল টেম্পারেচারে? টেম্পারেচারে লিকুইড থাকার কথা। জি ভাই। আর লাস্ট একটা ছোট জিনিস হচ্ছে টলুইনের অক্সিডেশন। আগের পেজটা একটু 1 সেকেন্ডের জন্য নিবেন। আচ্ছা, আমরা তাহলে এখানেই লিখি, সমস্যা নেই। টলুইনকে যদি আমরা অক্সিডেশন বা জারণের চেষ্টা করি, এই কম্পাউন্ডটাকে বলে ক্রোমিল ক্লোরাইড। ক্রোমিল ক্লোরাইড হচ্ছে একটা মাইল্ড অক্সিডেন্ট, মৃদু জারক বলে, মানে সে খুব অ্যাগ্রেসিভলি জারণ করতে পারে না, মোটামুটি ভাবে জারণ করতে পারে। তো টলুইনকে যদি ক্রোমিল ক্লোরাইড দিয়ে জারণ করা হয়, নর্মাল জারণ, তাহলে এটা ডিরেক্টলি হচ্ছে বেনজালডিহাইডে পরিণত হয়। এই রিঅ্যাকশনটাকে ইটার্ড বিক্রিয়া বলে, ইটার্ড বিক্রিয়া। অ্যালডিহাইডকে আরেকবার জারণ করলে সে কিসে যেন পরিণত হয়, মনে আছে তোমাদের? জৈব অ্যাসিড। অ্যাসিড, তাই না? কার্বক্সিলিক অ্যাসিড। আরেকবার জারণ করলে এসিডে পরিণত হয়। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা অন্যভাবে বলি, যে আমরা যদি টলুইনকে মাইল্ড অক্সিডেশন করি, মৃদু জারণ, লিখে রাখো বাংলায়, মৃদু জারণ যদি করি তাহলে সে অ্যালডিহাইডে কনভার্ট হয়, এটাকে বেনজালডিহাইড বলি। আর যদি এটাকে আমরা তীব্র জারণ করি পটাশিয়াম পারম্যাঙ্গানেট টাইপ যৌগ দিয়ে, তখন বুঝতে হবে যে অ্যান্সারটা সহজ, কিন্তু অ্যালডিহাইডের পরও আরেক ধাপ ধরো অক্সিডেশন হবে তখন, যেহেতু তুমি এখানে খুবই স্ট্রং অক্সিডেন্ট দিচ্ছ, তীব্র জারক দিচ্ছ। কি হবে তাহলে এটা একবারে বলো তো? এসিডে কনভার্ট হয়ে যাবে, বেনজয়িক অ্যাসিড হয়ে যাবে। এগুলো তোমাদের কনভার্সনের সময় কাজে লাগবে, যখন একটা কম্পাউন্ড থেকে আরেকটা কম্পাউন্ড তৈরি করতে বলবে তখন দেখবা যে এই পদ্ধতিতে কাজে লাগতেছে জিনিসটা। ঠিক আছে, আগের পেজটা একটু। পরীক্ষায় আস্তে আস্তে ঝাঁঝরা হয়ে গেছে এমন একটা প্রশ্ন হচ্ছে বেনজিন এবং টলুইনের মিউচুয়াল ট্রান্সফরমেশন, বেনজিন এবং টলুইনের পারস্পরিক রূপান্তর। তো সবাই চিন্তা করো কিভাবে বেনজিন থেকে টলুইন তৈরি করা যায় এবং একই সাথে টলুইন থেকে আবার কিভাবে বেনজিন পাওয়া যায়। ঠিক আছে, তাহলে সবাই দেখো, এটা একটু আমরা সবাই প্র্যাকটিস করি, বেনজিন থেকে টলুইন কিভাবে পাবো এবং টলুইন থেকে বেনজিন কিভাবে পাবো। বেনজিন থেকে টলুইন তো সহজ, এটা আর লিখবো না, এটা হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। ওকে, টলুইন থেকে বেনজিন কেমনে পাবো বলো তো, পদ্ধতি বলো। CH3 সরাই দিব যে কোনো ভাবে। কিভাবে সরাবো? যে কোনো ভাবে সরাবো বললে তো কাজ হবে না। চল্লিশ সেকেন্ড টাইম তোমাদের কোনো একটা বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য আমাকে, যে টলুইন থেকে বেনজিন কিভাবে পাওয়া যাবে, কোন পথে আগাতে হবে। বেনজোয়িক এই যে সোডিয়াম বেনজোয়েট তৈরি করলে।
হ্যাঁ, আমরা এখানে যেটা করব, আমরা এটাকে ডিকার্বক্সিলেশন দিয়ে ধরো সলভ করার চেষ্টা করতে পারি। ঠিক আছে, তো ডিকার্বক্সিলেশন করার জন্য যা যা দরকার আমরা ওই পথে হচ্ছে আগাইতে পারি এখানে। ঠিক আছে, দেখো কি করা উচিত। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মনে আছে না তোমাদের সবার? অ্যাসিডের সল্টের মধ্যে, অ্যাসিডের লবণের মধ্যে কি করতে হয়, ওই যে সোডা লাইম যোগ করতে হয়। তো আগে তো লবণ দরকার, লবণ পাবো কিভাবে? ওই যে বলবা, আগে এটাকে আমরা তীব্র জারণ করব পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফিউরিক অ্যাসিড দিয়ে। আগে রিয়াকশনে বোধহয় সালফিউরিক অ্যাসিড লিখতে ভুলে গেছিলাম, এখানে কিন্তু সালফিউরিক অ্যাসিড লাগবে। ঠিক আছে, তাহলে তুমি প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিড দিলে এই মিথাইল গ্রুপটা একবারে চেঞ্জ হয়ে কিসে কনভার্ট হবে? বেনজয়িক অ্যাসিডে কনভার্ট হবে। অ্যাসিডের মধ্যে যদি বেইজ অ্যাড করো সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি হবে? এটা সল্ট হবে, সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম বেনজয়েট যদি হয়, এরপর কি করবা? সোডা লাইম অ্যাড করবা। ওই যে তোমাদেরকে সবাইকে আমরা বলছিলাম যে এটাকে এইভাবে লম্বালম্বি ভাবে রেখে দেখলে তোমার কাছে একটু আনইউজুয়াল মনে হবে। তুমি যদি এই ঘটনাটাকে এরকম সোজাসুজি রেখে লিখো, বেনজিনটাকে কাট করে, তাহলে দেখবো যে মোর সেন্স মেক করে। COO প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা আগের বার ডিকার্বক্সিলেশনে কি করেছিলাম? এখানে একটা দাগ দিয়েছিলাম, এখানে একটা দাগ দিয়েছিলাম, এটাকে বক্স করে দিয়েছিলাম। তো দেখো আলটিমেটলি কিন্তু এখান থেকে বেনজিনই ফেরত আসবে। এবং এই বক্সের মধ্যে যেন কি থাকে? সোডিয়াম কার্বনেট। দেখো তোমাদের কিছু মনে টনে পড়ে কিনা। তাহলে এইভাবে আমরা টলুইন নামক কম্পাউন্ড থেকে বেনজিন নামক কম্পাউন্ড পেতে পারবো। অতএব এটা সিঙ্গেল স্টেপে হবে না, কয়েকটা স্টেপ ফলো করে তারপরে করতে হবে। কিন্তু যেটা বললাম, এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় অগণিত বার আসছে। ঠিক আছে, অতএব রেডি হয়ে যাইতে হবে আর কি। আর কোনো প্রশ্ন? দেখো, কার কোনো প্রশ্ন নাই, তাই তো? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমরা শুরু করতেছি। আজান হচ্ছে, তো একটা 45 সেকেন্ডের ব্রেক নাও, 1 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, তারপর শুরু করতেছি আবার।
ঠিক আছে, তোমরা আসো তো না এখানে অবশ্য। আচ্ছা, তোমরা দুজন দুটো কোশ্চেন পাঠাইছো, আমি একটু খেয়াল করতে পারি নাই। আহ পার্থ হচ্ছে লাস্ট পেজটা দেখতে চাইছো, ঠিক আছে। আর বিনিতা বলছো যে ভাই টলুইনের সাথে হাইড্রোজেন অ্যাড করে প্লাটিনাম অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবক রাখলে বেনজিন পাবো কিনা। বলতো, মনে আছে তোমাদের কোন একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, ধরো বেনজিন, এটার মধ্যে যদি আমরা হাইড্রোজেন অ্যাড করি প্লাটিনাম দিয়ে বা নিকেল টিকেল দিয়ে, কি হয়, কি চেঞ্জ হয় মনে আছে তোমাদের? ওখানে কিন্তু তখন ওই বেনজিন রিং এর মধ্যে যে ইলেকট্রন গুলি ছিল সেগুলা কিন্তু অ্যালকিনের মতো করে বিক্রিয়া করে রিংটা হচ্ছে ভ্যানিশ হয়ে যায়। তো মিথাইল মূলক বাইরে মিথাইলের মতোই থেকে যাবে, মাঝখানে দেখবা রিং উধাও হয়ে গেছে। বুঝছো, মানে এরকম একটা জিনিস পাওয়া যাবে তখন। এখানে ছোট করে লিখে রাখি, ধরো তুমি চাচ্ছিলা যেটা, এটাকে যদি তুমি হাইড্রোজেন দাও তখন দেখবা যে মিথাইল মিথাইলের জায়গায় রয়ে গেছে, এরকম একটা জিনিস তৈরি হবে, মাঝখানে রিংটা আর থাকবে না, এই রিং এর জায়গায় নতুন হাইড্রোজেন গুলা কানেক্ট হবে। বুঝছো আপু? ভাই এখানে কি 5 জায়গায় 5টা হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, সব জায়গায়। ভাইয়া, হ্যাঁ বলো, শুনতেছি। হ্যাঁ, বিভিন্ন কার্বন সংখ্যার অ্যারোমেটিক যৌগ আছে, 6 কার্বন নিয়ে ভাই আমরা এত আলোচনা করি কেন? এটা কি বেশি পাওয়া যায় এজন্য? হ্যাঁ হ্যাঁ, ওই যে বেনজিন তো স্ট্যান্ডার্ড, ওই জন্য। এর থেকে কমও তো আমরা দেখেছিলাম মনে হয়, ওই যে সাইক্লোপ্রোপিন আয়ন টাইপের বড় আছে অনেক। বেনজিন হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, মানে বেনজিন নিয়ে বেসিক্যালি এইচএসসি এর পুরো সিলেবাসটুকু আর কি। তো ওই জন্য হচ্ছে বেনজিন এবং বেনজিনের ডেরিভেটিভ বা জাতক কভার করতে গেলে যেই পার্টটা আসে। আচ্ছা, বিনিতা বলছো যে বই এরকম একটা বিক্রিয়া ছিল, আমার মনে হয় আপু তুমি আবার একটু দেখো, মানে টলুইন থেকে এক স্টেপে বেনজিন বোধহয়, মানে আমি জানি না, মানে অন্য যদি ডিস্ট্রাকটিভ বিক্রিয়া হয় করা যেতে পারে, বাট ওইটা হয়তো তুমি তখন আর ওই প্রিপারেশন হিসাবে এক্সামে লিখতে পারবা না। কিন্তু যদি হাইড্রোজেন দাও, হাইড্রোজেন দিলে বেসিক্যালি চেঞ্জটা আসা উচিত, এই রিংটা উধাও হয়ে যাওয়ার কথা, মিথাইল লেভেলে চেঞ্জ আসার কথা না আর কি। ঠিক আছে, তারপর তুমি দেখো বইতে, মানে এগুলো তো অর্গানিক কেমিস্ট্রি রিয়েকশন, কিন্তু ধরো কন্টিনিউয়াস চেঞ্জ হইতে থাকে, অ্যাড হইতে থাকে। তো আমার চোখে পড়ে নাই, বাট পেলে তুমি আমার দরকার হলে একটু ছবি তুলে একটু পাঠায়ও রাখো আর কি। ঠিক আছে, বাট লেখাটা সেফ হবে না পরীক্ষার সময়, পরীক্ষার সময় লেখা সেফ হবে যে এখন যেটা দেখতেছো, এইটা হচ্ছে লেখা সেফ। ঠিক আছে, তাহলে সাবস্টিটিউশন নিয়ে আপাতত আর কিছু নাই আমাদের। আমরা এখন যেটা করতে পারি, ছোট্ট করে হচ্ছে তোমাদেরকে ওই যে নাইট্রো, এইটার রেজোনেন্সটা একটু দেখাই দিতে পারি। আগের স্লাইড কই আছে, এখন তো আবার সেটা খুঁজে পাবো না। আচ্ছা, আমরা খোঁজাখুঁজি না করে বরং নাইট্রোর রেজোনেন্সটা আমরা একটু কেটে নিয়ে আসি, ঠিক আছে। এটা অন্য ফাইলে লিখেছিলেন। হ্যাঁ, এগুলো এক একটা এক এক জায়গায় চলে যাচ্ছে। আচ্ছা, গুগলে যেটা পাওয়া যাচ্ছে এটা দিয়ে অবশ্য তোমাদের কাজ চলবে না, কারণ আমাদের বাংলা বইতে এগুলা দেয়া থাকে না। দাঁড়াও, তারপর আমি নিচ্ছি একটু। ওরা তো এখানে ওই যে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট সন্নিবেশ বন্ধন দিয়ে দেখায় ফেলছে, বাট আমাদের বইগুলাতে সম্ভবত কোঅর্ডিনেট বন্ড দিয়ে দেখানো থাকে না, এগুলাকে হচ্ছে কোভ্যালেন্ট বা সমযোজী বন্ধন দিয়ে হচ্ছে দেখানো থাকে। আমি দেখি, আমি একটু রিড্র করে দিচ্ছি, সমস্যা নেই। তোমাদের হাতের কাছে বই থাকলে তোমরা দেখতে পারো, আগে আমরা আইডিয়াটা নেই, আইডিয়া নিতে তো প্রবলেম নেই। এখানে হচ্ছেটা কি, এখানে মূল ঘটনা হচ্ছে ইলেকট্রন, ধরো, মানে এটা তো আমরা বুঝি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ যারা, তারা তো আর ইলেকট্রন ভিতরের দিকে ঠেলে দিতে চায় না, তারা বরং ইলেকট্রন বাইরের দিকে বের করে নিতে চায়।
তো এইখানে রেজোনেন্সটা হচ্ছে অর্থোপ্যারা ইন্ডিকেটরের মতো হবে না। অর্থোপ্যারা ইন্ডিকেটরে যেমন ফার্স্ট স্টেপে কি হচ্ছিল, উপর থেকে ইলেকট্রন ভিতরের দিকে আসতেছিল, দেন এই ভিতরের দিকে আসার যে পুশটা, সেই ধাক্কাটাকে সামলানোর জন্য সবাই একটু ঘুরে আসতেছিল। এইখানে কাহিনী হচ্ছে উল্টা। ইলেকট্রন প্রথমে, এই যে নাইট্রোজেন যেহেতু হায়ার ইলেকট্রোনেগেটিভ, মোর ইলেকট্রোনেগেটিভ, বেশি তড়িৎচালক, সে ভিতর ইলেকট্রন বরং টেনে বাইরের দিকে বের করে নিয়ে আসার চেষ্টা করে। বাইরের দিকে বের করার চেষ্টা করলে যেটা হয়, তখন সবাই মিলে আবার এইটারে অ্যাডজাস্ট করার জন্য যেভাবে ঘোরা দরকার সেভাবে হচ্ছে ঘুরতে থাকে। তো সবাই প্রথমে এখানে জাস্ট এই চিত্রটা থেকে দেখো যে আসলে অর্ডারটা বোঝা যায় কিনা, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে ইলেকট্রন গুলি। বাইরে হচ্ছে আমাদের NO2 গ্রুপটা। তো বেসিক্যালি এখানে যে নাইট্রোজেন আর অক্সিজেন যে দেখতেছো, তড়িৎচুম্বকতার পার্থক্যের জন্য এই ইলেকট্রন মাঝখানে ধরো ডাবল বন্ড টাইপের ছিল, এই ডাবল বন্ডের ইলেকট্রন আগেই হচ্ছে অক্সিজেনের কাছে চলে গেছে। অক্সিজেনটা নেগেটিভ চার্জে দেখাচ্ছে, নাইট্রোজেনটাকে প্লাস চার্জে দেখাচ্ছে। এখানে কি হবে, এখানে কিন্তু প্রথম স্টেপটা বাইরে থেকে ভিতরের দিকে আসবে না, হওয়ার কথা উল্টা, ভিতর থেকে বাইরের দিকে। এটাই দেখা যাচ্ছে, দেখো একটা ইলেকট্রন ভিতর থেকে বাইরের দিকে চলে যাচ্ছে। দেন আমরা এই পরিবর্তনগুলোকে কিভাবে লিখে দেখাইতে হয় এটা তো বোধহয় সবাই জানি। বলতো, এই যে ভিতরে ইলেকট্রন বাইরে যাচ্ছে, এই জায়গায় আগে ছিল সিঙ্গেল বন্ড, নতুন ইলেকট্রনগুলি আসার পরে কি হয়ে যাওয়া উচিত, ডাবল বন্ড হয়ে যাওয়া উচিত, হয়েছে ডাবল বন্ড। এই জায়গা থেকে ইলেকট্রন চলে গেছে, তাহলে এখানে কি টাইপের চার্জ জন্ম নেওয়া উচিত, প্লাস টাইপের চার্জ জন্ম নেওয়া উচিত। আগে আমরা দেখতাম উল্টা ভাবে, বাইরে থেকে ভিতরে ইলেকট্রন আসতো, ইলেকট্রন গুলা জমা হয়ে যাইতো বিভিন্ন কোণাগুলোতে, তখন ওখানে আমরা মাইনাস দিতাম। কিন্তু এবার ঘটনা উল্টা, ইলেকট্রনটা বের হয়ে বাইরে চলে গেছে, তো এখানে একটা ডাবল বন্ড তৈরি হচ্ছে। যে জায়গা থেকে ইলেকট্রন গুলো চলে গেছে সেখানে একটা প্লাস চার্জ তৈরি হচ্ছে। এখন কি হবে, এই প্লাসটাকে নিউট্রালাইজ করার জন্য, প্রশমিত করার জন্য, এই বন্ড থেকে আবার ইলেকট্রন এই প্লাসের দিকে যাচ্ছে। অ্যারো সাইনটা যদি খেয়াল করো, অ্যারোটা তো ঘুরায় পেঁচায় না দিয়ে এদিক থেকে বোধহয় দেওয়া যেত, যেভাবে দেওয়া যেত। এরপরে চিত্রটা কি হওয়া উচিত, ইলেকট্রন যদি এই জায়গাটায় চলে আসে, এখানে একটা ডাবল বন্ড ফর্ম হওয়া উচিত। সবাই দেখো ওকে কিনা, আমরা কিন্তু এই ডায়াগ্রাম গুলো তোমাদেরকে দেখাইছি। এই জায়গা থেকে যেহেতু ইলেকট্রনটা চলে যাচ্ছে, এখানে একটা প্লাস চার্জ তৈরি হওয়া উচিত। এই প্লাসকে নিউট্রালাইজ করার জন্য এই পাশের বন্ড থেকে আবার ইলেকট্রন আসতেছে, অ্যারো সাইনটা যদি খেয়াল করো। সো কি হচ্ছে, পরের বার এইখানে একটা ডাবল বন্ড ফর্ম হচ্ছে, পজিটিভটা এইখানে চলে আসতেছে। তারপর কি হচ্ছে, এই প্লাসটাকে নিউট্রালাইজ করার জন্য বাইরে থেকে আবার ইলেকট্রন ধরো ভিতরে আসতেছে, ভিতরে আসা বলতে হচ্ছে এই প্লাসের কাছে আসতেছে। তো এইখানে ডাবল থেকে হয়ে যাচ্ছে একটা সিঙ্গেল বন্ড, এইখানে একটা ডাবল বন্ড গ্রো করতেছে। বাকি সবকিছু তো আগের মতোই রয়ে গেছে। তো মাঝখান থেকে যেটা হচ্ছে, এইখানে যদি 1 3 5 এই তিনটা পজিশনে হচ্ছে ডাবল বন্ডটা থাকতো, এখন আসলে এটাকে ওই যে 2 4 6 এরকম দুইটা পজিশনে দেখা যাচ্ছে। ঠিক আছে, কাহিনী কি কিছু বোঝা যাচ্ছে? জি ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। তো এইখানে আসলে ক্লিয়ার আনক্লিয়ারের খুব বড় ব্যাপার নাই, মানে এটা ওই বাসায় একে একে আসলে প্র্যাকটিস করতে হবে। বাট ওই যে, মানে একদম যেন ব্লাইন্ড না হয়ে যায় আর কি, এটা একটু খেয়াল রাখতে হবে যে কোন দিক থেকে কোন দিকে চার্জটা হচ্ছে ফ্লো করতেছে। আর পুরো এই যে ডায়াগ্রাম, 5টা রেজোনেন্সের ডায়াগ্রাম তো সবসময় ছিল আমাদের কাছে। এই রেজোনেন্স ডায়াগ্রাম গুলোতে এখন আমরা যেটা দেখতেছি, যে প্লাস চার্জ জন্ম নিচ্ছে এইখানে একবার, এইখানে একবার, এইখানে একবার। তো অর্থপ্যারা পজিশন গুলাতে এইবার ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে, ঘাটতি আছে, যেই কারণে এখানে প্লাস চার্জ দেখা যাচ্ছে। আমরা যেটা বলছিলাম যে প্লাস চার্জ থাকলে ই প্লাস তো ইলেকট্রোফাইল, ও তো বাইরে থেকে এসে এই জায়গাগুলো এবার কি করতে চাইবে, বসতে চাইবে না অ্যাভয়েড করতে চাইবে? সে হচ্ছে এবার এই Wait জায়গাগুলো করবে। অ্যাভয়েড করতে চাইবে, যেহেতু ই প্লাস নিজেও হচ্ছে প্লাস, আর বেনজিন রিং এর ওই জায়গাগুলোতে আসলে একটা প্লাস চার্জ তৈরি হচ্ছে। তাহলে এইবার ই প্লাসের জন্য মোর প্রেফারেবল জায়গা কোনগুলা, এই জায়গাটা এবং হচ্ছে এই জায়গাটা, কারণ এই দুইটা জায়গাতে কিন্তু কোনো চার্জ চার্জ নাই। তার মানে অর্থপ্যারা পজিশনের তুলনায় মেটা পজিশন গুলাতে এবার ইলেকট্রন ক্লাউডের ডেনসিটি কেমন, বেশি আছে। তো এই জন্য এই রেডিকেল গুলা যখন প্রেজেন্ট থাকে, তখন আমাদের রিলেটিভলি আপেক্ষিকভাবে মনে হয় যে মেটা পজিশন গুলাতে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি। সো ই প্লাস যে এই জায়গাগুলোতে আমরা বসতে দেখি। ঠিক আছে, এইভাবে হচ্ছে কথাবার্তা গুলা বলতে হবে। সবাই ওকে, মানে মূল জিনিস হচ্ছে ডায়াগ্রামটাই, ডায়াগ্রামের পরে 2 লাইনে ওই কথাটা হচ্ছে বলে দিতে হবে। দেখো বোঝা যাচ্ছে কিনা। এক্সট্রা সাজেশন হচ্ছে, এই চিত্র এক্সামে দেওয়া যাবে না, যেটা বললাম আমাদের সিলেবাসের বইগুলোতে কোঅর্ডিনেট বন্ড দিয়ে দেখায় না। তো তোমরা যে যে বই পড়ো, ওই বইতে নাইট্রো রেজোনেন্সের চিত্র থাকা উচিত। ঠিক আছে, না খুঁজে পেলে আমাকে বলবা, আমার কাছে তো বই আছে, আমি ছবি তুলে করে তোমাদেরকে পাঠাই দিব না। তো ওইটা প্র্যাকটিস করে করে দেখতে হবে আর কি। ঠিক আছে, দেন হচ্ছে কিছু ছোট টপিক। এমিন,
কয়েকটা জিনিস, অ্যামিনের প্রস্তুতি, প্রিপারেশন, এগুলা এখন হচ্ছে ডাল ভাত টাইপের, মানে আমরা এত কিছু পড়ে ফেলছি এত এত জায়গা থেকে যে এইখানে কিছুই নতুন পাবা না। নতুন যদি পাও দেখবা নলেজ পুরানো, মানে ঘটনা হয়তো নতুন বাট পুরনো জিনিস ইউজ করেই কাজকর্ম করা হচ্ছে। অ্যামিন একটা সমগোত্রীয় শ্রেণী, ওই যে কি বলে এগুলোকে, হোমোলোগাস ক্লাস। এটার ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক হচ্ছে NH2। ইট ক্যান বি বোথ অ্যালিফেটিক এন্ড অ্যারোমেটিক। সো এটা আর NH2 এই ফরম্যাটেও থাকতে পারে, আবার অ্যারোমেটিক NH2 এই ফরম্যাটেও থাকতে পারে। প্রথম কাজ হচ্ছে প্রস্তুতি। তো প্রস্তুতি দিয়েই শুরু করা যায়, বাট প্রস্তুতির আগে তুমি 2 লাইন ইন্ট্রোডাকশন শুনলে তোমার জন্য ক্যাচ করতে সুবিধা হবে যেগুলো কোত্থেকে আসে। অ্যামিন, এটার মাদার কে, মানে মেইন কম্পাউন্ডটা হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে, এটা একটু বুঝতে হবে। অ্যামোনিয়াকে আমরা চাইলে কিভাবে লিখতে পারি, HNH2, সরি, এইভাবে হচ্ছে লিখতে পারি। এই হাইড্রোজেনটাকে যদি আমরা অ্যালকাইল অথবা অ্যারাইল, এই রেডিকেল, দেখো এটা তোমাদেরকে আগে অফিসিয়ালি বলছি কিনা মনে নাই, আমরা কি বলি বলতো, অ্যালকেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন সরাই নেই তখন CnH2n+1 পাওয়া যায়, এবং এটাকে আমরা বলি হচ্ছে অ্যালকাইল রেডিকেল বা অ্যালকাইল গ্রুপ, তাই তো? বেনজিন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন এরকম সরাই নেই তাহলে বেনজিনের কিছু কমন সিনোনিম হচ্ছে ফিন। অ্যালকেন থেকে যদি অ্যালকাইল হয়, ফিন থেকে কি হওয়া উচিত, ফিনাইল। তো এই যে অ্যারোমেটিক গ্রুপটা, এটাকে আমরা ফিনাইল বলি। বেনজিনের আরেকটা নাম হচ্ছে অ্যারিন। ঠিক আছে, বেনজিনের বেশ কিছু সিনোনিম আছে, পরিচিত নাম আছে, ফিন, অ্যারিন। অ্যারিন থেকে তাহলে নামটা কি হওয়া উচিত, অ্যারাইল। ওই জন্য বইতে ফিনাইল, অ্যারাইল এই টাইপের শব্দ দেখলে বুঝে নিবা যে বেনজিন রিংটা হচ্ছে এখানে আছে, একটা হাত ফাঁকা, এই ফাঁকা হাতে হয়তো কিছু একটা দেওয়া হচ্ছে। বুঝতে পারছো? তো অনেক সময় বইতে এরকমও লেখা থাকে, ওই যে অ্যারাইল হচ্ছে ওদের আঁকতে কষ্ট হয়, তো ওই যে অ্যারাইল ক্লোরাইড এইভাবে লেখে। তো হঠাৎ করে দেখলে অনেকে এটারে আর্গন কোত্থেকে আসলে এরকম ভাবে কনফিউজড হয়ে যায়, এসব কনফিউশনে পড়া যাবে না আর কি। ঠিক আছে, তাহলে আমাদের কাছে অ্যামোনিয়া আছে NH3, যেটাকে আমরা HNH2 এভাবে লিখতে পারি। এই হাইড্রোজেনটাকে যদি আমরা অ্যালকাইল বা অ্যারাইল বিভিন্ন গ্রুপ দিয়ে রিপ্লেস করতে পারি তখন আমাদের কাছে অ্যালিফেটিক অ্যামিন এবং অ্যারোমেটিক অ্যামিন গুলি আসতে থাকে। তো এই হচ্ছে অ্যামিনের উৎপত্তি। ঠিক আছে, এখন যদি আমরা প্রস্তুতিতে আসি, প্রথম প্রস্তুতি আমরা যেটা চিন্তা করি যে আমরা অ্যালকাইল হ্যালাইড নেই, অ্যালকাইল হ্যালাইডের মধ্যে আমরা অ্যামোনিয়া যোগ করে দিই। তাহলে কি হওয়া উচিত বুঝতেছো, এখানে ধরো মিথাইল ক্লোরাইড টাইপ একটা যৌগ আছে, এটার মধ্যে তুমি অ্যামোনিয়া যোগ করলা, তোমার এক্সপিরিয়েন্স কি বলে এখান থেকে কি উৎপন্ন হওয়া উচিত এবং কিভাবে উৎপন্ন হওয়া উচিত? ধরো মিথাইল ক্লোরাইডের মধ্যে তুমি অ্যামোনিয়া যোগ করলা, এই এইচ আর সিএল মিলে কি হবে? আশা করি বুঝতে পারতেছো, এগুলো তো তোমাদের জন্য নতুন কিছু না, আই থিংক। সো অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যখন তুমি এইভাবে অ্যামোনিয়া যোগ করবা, একটা হাইড্রোজেন হ্যালোজেনটার সাথে মিলে এসিড হিসেবে বের হয়ে যাবে, তার সাথে এরকম আর NH2 টাইপের যৌগ তৈরি হবে। একটা ছোট্ট জিনিস মাথায় রাখবো আমরা অ্যামিনের ক্ষেত্রে, যে আমরা পুরো অর্গানিক কেমিস্ট্রিতে হচ্ছে কার্বন নিয়ে লাফাই। অ্যামিন হচ্ছে একমাত্র যৌগ যেখানে কার্বন নিয়ে লাফায় আসলে লাভ নাই, এটার মূল পিতামাতা হচ্ছে অ্যামোনিয়া, তো এখানে লাফাইতে হবে কাকে নিয়ে, নাইট্রোজেনকে নিয়ে। কার্বন থাকবে সাপোর্ট হিসেবে, কার্বন থাকবে এইসব জায়গাতে, কিন্তু বেশিরভাগ চিন্তা ভাবনা এখানে কাকে কেন্দ্র করে আবর্তিত হবে, নাইট্রোজেনের বিহেভিয়ার, আচার আচরণকে কেন্দ্র করে বোঝা যাবে আর কি। ঠিক আছে, এই যে RNH2 যৌগটা, এটাকে আমরা কত ডিগ্রি অ্যামিন বলবো? দেখো এইটাও, এই অ্যামিনের ক্ষেত্রে ডিগ্রিও ডিসাইড হয় হচ্ছে নাইট্রোজেন দেখে। এই ধরো নাইট্রোজেন, এখানে একটা মাত্র অ্যালকাইল বা কার্বনের সাথে সে ডিরেক্টলি কানেক্টেড, এই কারণে এই যৌগটাকে বলা হবে একটা 1 ডিগ্রি অ্যামিন। দেখো কথাবার্তা বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইডের মধ্যে অ্যামোনিয়া যোগ করলাম, HX বের হয়ে গেল, আর NH2 তৈরি হলো।
এটাই অ্যামিন, এবং এটাকে স্পেসিফিক্যালি বললে এটাকে বলতে হবে 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রিটা এখানে কিভাবে নির্ধারণ করা হচ্ছে? নাইট্রোজেন হচ্ছে এখানে সেন্ট্রাল ক্যারেক্টার, মেইন ক্যারেক্টার। আমরা আগে কি বলতাম, কোন একটা পার্টিকুলার কার্বন অন্য কতগুলি কার্বনের সাথে কানেক্টেড সেটা দেখে আমরা ডিগ্রি বলতাম। এখানে নাইট্রোজেনটা কতগুলা কার্বনের সাথে কানেক্টেড সেটা দেখে হচ্ছে ডিগ্রি বলা হবে, সেই কারণে এটাকে আমরা 1 ডিগ্রি বলতেছি। ঠিক আছে, কাহিনী শেষ হয় নাই। আমরা এটাকে যদি আবার অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যোগ করি, দেখো তো কি হবে। বোঝা যাচ্ছে? এই যে এখানে দুইটা এইচ যে দেখতেছো, এটাকে তো আমরা চাইলে বুদ্ধি করে এইভাবে লিখতে পারি NH8। তখন আবার মনে হবে কি একটা HX বের হয়ে যাওয়া উচিত, এবং এরকম একটা যৌগ তৈরি হবে। এটাকে তাহলে কত ডিগ্রি অ্যামিন বলবো? 2 ডিগ্রি। 2 ডিগ্রি অ্যামিন। তাহলে আমরা যদি সিকোয়েন্সিয়ালি একটা করে অ্যালকাইল হ্যালাইড যোগ করতে থাকি, তাহলে কিন্তু ডিগ্রি বাড়তে থাকবে। আবার একটা অ্যালকাইল হ্যালাইড যোগ করলাম, দেন এই হাইড্রোজেন আর এই হ্যালোজেন মিলে HX ফর্ম করবে, এবং R3N মানে তিনটা অ্যালকাইল, আমি ছোট করে লিখলাম, তিনটা অ্যালকাইল আসবে। এটাকে আমরা কত ডিগ্রি অ্যামিন বলতে পারবো? 3 ডিগ্রি অ্যামিন বলতে পারবো। এখানে এইভাবে একটার পর একটা অ্যালকাইল হ্যালাইড যোগ করতে থাকলে ডিগ্রি বাড়তে বাড়তে 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন তৈরি হবে। তো অন্য ক্ষেত্রে হলে আমরা 3 ডিগ্রি তৈরি করার পরে মানে জিনিসটাকে থামাই দিতাম আর কি, যেহেতু আর কোনো রিসোর্স নাই। তো অ্যামিনের ক্ষেত্রে এখানে আরো অ্যাডভান্টেজ আছে যে 3 ডিগ্রির পরে এই লোন পেয়ার গুলা ইউজ করে সে আরো একটা অ্যালকাইলকে ধরতে পারে। ঠিক আছে, ধরো 3 ডিগ্রি অ্যামিনটার কাছে একটা আরএক্স টাইপের যৌগ আসছিল। আরএক্স এর মধ্যে তো এই যে বন্ড, এই বন্ডটা তো কার্বন আর হ্যালোজেনের মধ্যে, তো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের জন্য এই ইলেকট্রন কিন্তু হ্যালোজেনের কাছে চলে যেতে পারে। তাহলে কি হবে, আরটা হয়ে যাবে প্লাস, এক্সটা হয়ে যাবে হচ্ছে মাইনাস। তো তখন একটা কোঅর্ডিনেট বন্ড বা সন্নিবেশ বন্ধন দিয়ে এই লোন পেয়ারটা কি করতে পারে, এই আর প্লাস পর্যন্ত অংশকে অ্যাটাচ করে ফেলতে পারে। তাহলে এখান থেকে R4N+ টাইপের একটা আয়ন তৈরি হবে, যেটা আবার পরবর্তীতে এক্স মাইনাসটাকে ডেকে এনে কাছে এনে এরকম একটা লবণ টাইপের কম্পাউন্ড তৈরি করবে। তো ডিগ্রি অনুযায়ী যদি বলি এটা কত ডিগ্রি কম্পাউন্ড হওয়া উচিত, কনসিডারিং 4টা কার্বন নাইট্রোজেনের সাথে কানেক্টেড বা 4টা অ্যালকাইল কানেক্টেড? এটা হচ্ছে 4 ডিগ্রি অ্যামিন। তো 4 ডিগ্রি অ্যামিনকে অফেন আমরা 4 ডিগ্রি সল্ট বলি বা কোয়াটারনারি সল্ট বলি। সল্ট শব্দটা আসে প্লাস মাইনাস পার্টগুলি থাকার কারণে। ঠিক আছে, তাহলে অ্যামিন বা অ্যামিনো কম্পাউন্ড আমরা 4 ডিগ্রি পর্যন্ত পাইতে পারি। 3 ডিগ্রি পর্যন্ত হচ্ছে নর্মাল কেস, 4 ডিগ্রির জন্য তাকে আবার স্পেশাল বন্ড টন্ড করে তারপর একটা অ্যালকাইলকে ম্যানেজ করতে হয়। বোঝা যাচ্ছে কাহিনী? সবাই ভাই দেখতেছো তো প্লাস না? এক্স মাইনাস কিভাবে হলো? আচ্ছা, আমরা তোমাদেরকে একটু অতীতের কথা মনে করাই দিই। এই হচ্ছে অ্যামোনিয়া, এই ছিল HCl। সে কি H+ এর সাথে কোঅর্ডিনেট বন্ড করতো না এইভাবে? জি ভাই। তখন কি বলতাম, NH4+ বলতাম না? জি ভাই। তারপর সে ক্লোরাইডটাকে সাথে এনে অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগ তৈরি করতো। জি ভাই, মনে পড়েছে। ঠিক আছে, এটা দেখে এটা তুমি বুঝতে পারা উচিত আর কি। তো সবাই দেখো ঠান্ডা মাথায়, তাড়াহুড়ার কিছু নাই, অনেক আগের ব্যাপার স্যাপার ভুলে যাইতেই পারো, বাট ঘটনা ক্লিয়ার কিনা এখন দেখো। সবাই কি ওকে মোটামুটি? জি ভাই, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা প্রথম যে প্রস্তুতিটা এটা সহজ, জাস্ট অ্যালকাইল হ্যালাইড যোগ করে যাব, একটা পর একটা ডিগ্রি শিফট হবে, 1 2 3 করে ডিগ্রিগুলো চেঞ্জ হবে। সেকেন্ড প্রিপারেশন, এগুলা ইনফরমেশনের জন্য ইম্পর্টেন্ট, এগুলা এক্সামে হয়তো এইভাবে লেখা লাগবে না। এটাকে বলা হয় নাইট্রো বিজারণ পদ্ধতি।
নাইট্রোমূলক আছে এমন কোন কম্পাউন্ড, বিট অ্যালিফেটিক অর অ্যারোমেটিক, এটাকে যদি তুমি টিন আর হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে রিডাকশন করো, এই নাইট্রো গ্রুপটা চেঞ্জ হয়ে অ্যামিনো গ্রুপে ট্রান্সফার হয়ে যায়। সবকিছু সেম থাকবে, শুধু NO2টা চেঞ্জ হয়ে NH2 হয়ে যাবে। তো তুমি যদি কোনো নাইট্রোবেনজিন টাইপ কম্পাউন্ড নাও, এটা দিয়ে যদি রিডাকশন করো, সিম্পলি দেখবা এটা NH2 গ্রুপে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো যদি মাথায় রাখতে পারো ভালো, কিছু MCQ সেভ করতে পারবো। দেন এটা খুবই ফেমাস রিঅ্যাকশন আছে এখানে, হফম্যান ডিগ্রেডেশন বলে। বাংলায় বলে হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। ঠিক আছে, এই হফম্যান নামক একজন সায়েন্টিস্ট এই রিঅ্যাকশনটা আবিষ্কার করছেন, তার নাম অনুযায়ী এটাকে হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন বলে। হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশনে যেটা করতে হয়, CONH2, কেউ জানি এই গ্রুপটার নাম কি, মানে এই ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকটার নাম কি? এটাকে বলে হচ্ছে অ্যামাইড বা এসিড অ্যামাইড। ঠিক আছে, CONH2 গ্রুপ যার মধ্যে থাকে সেটাকে একটা অ্যামাইড যৌগ বলে। তো এই অ্যামাইড যৌগটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা নিতে হবে। তার মধ্যে নিতে হয় হচ্ছে ব্রোমিন, তার মধ্যে নিতে হয় হচ্ছে কস্টিক পটাশ, এবং মোটামুটি 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপ এখানে দিতে হয়। করলে যেটা হয় এই বিক্রিয়াটায়, দেখো একটু আমাদেরকে তোমরা হেল্প করতে পারো, ব্রোমিন আর পটাশিয়াম মিলে কিসে পরিণত হবে? পটাশিয়াম ব্রোমাইড টাইপ যৌগে পরিণত হবে। এখান থেকে CO গ্রুপটা বের হয়ে চলে যায় কার্বন ডাই অক্সাইড হিসাবে। কার্বন ডাই অক্সাইড যেহেতু একটা নন মেটালের অক্সাইড, অধাতুর অক্সাইড, এটা অম্লধর্মী নেচারের হয়। অম্লধর্মী অক্সাইড এসে কস্টিক পটাশকে আক্রমণ করলে এখান থেকে তুমি পটাশিয়াম কার্বনেট পাবা আর হচ্ছে পানি পাবা। সবকিছু চলে যাওয়ার পরে এখানে NH2টা যেখানে ছিল সেখানেই থেকে যাবে। তো এইভাবে অ্যামিনো যৌগ তৈরি হয়। এটা হচ্ছে অ্যামিন প্রিপারেশনের একটা খুব ফেমাস মেথড। তার থেকে বড় ফেমাস হচ্ছে এই কারণে যে এখানে মেইন কম্পাউন্ড থেকে একটা কার্বন কমে যায়। তো আমরা এতদিন পর্যন্ত কার্বন কমার পদ্ধতি শুধু একটাই জানতাম, কোনটা? সেটা ডিকার্বক্সিলেশন। তো আজকের পর থেকে ডিকার্বক্সিলেশনের পাশাপাশি আমরা এই হফম্যান ডিগ্রেডেশন যে রিঅ্যাকশনটা, এটাও হচ্ছে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। এই জিনিস আমরা তো অ্যারোমেটিক দিয়ে লিখলাম, এটা অ্যালিফেটিক দিয়ে লিখলেও হইতো, মানে এটা যদি আমরা RCONH2 এরকম কোনো কিছু নিতাম, তো একইভাবেই কাজ করতো। ঠিক আছে, এইভাবে হচ্ছে কাজ করতো। আর তাপমাত্রাও কি সেমই তো? হ্যাঁ হ্যাঁ, same। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াটার কথা একটু মাথায় রেখো। বললাম দুইটা কাজের জন্য ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অ্যামিনো যৌগ তৈরি হয়, তার থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে একটা কার্বন কমে। তো কার্বন সংখ্যা যদি কখনো কমানো দরকার হয়, আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারবো। আর ফোর্থ একটা, এটা আমরা পুরনো পদ্ধতি আগে পড়ছি, এটাকে বলা হয় সায়ানো বিজারণ পদ্ধতি। তোমাদের মনে আছে এই যে আমরা রিডাকশনের একটা প্রসেস তোমাদেরকে বলে দিছিলাম, কমন প্রসেস? এই ধরনের কোনো অ্যালকাইল বা অ্যারাইল সায়ানাইড যদি থাকে, এটাকে তুমি যদি যে কোনো মিডিয়াম রিডাকটেন্ট, মিডিয়াম সক্রিয় বিজারক দিয়ে বিজারণ করো, তখন এই যে স্টেপ বাই স্টেপ ফলো করে না, এখানে কি করতে হবে? পাই বন্ধন গুলা ভেঙে ভেঙে এখানে হাইড্রোজেন নিয়ে আসতে হবে। তো
তো তুমি এরকম একটা যৌগ পাবা। দেখে নিও, এটা আগে পড়ানো হয়েছে। বিজারণের নিয়ম টিয়ম লেখা আছে, দেখো, ওটা ফলো করলে এটা অটোমেটিক পেরে যাবা। তো এইভাবে হচ্ছে অ্যামিন তৈরি করা যাবে। অ্যামিনের স্পেশালিটি হচ্ছে মাছের আষ্টে গন্ধ। ঠিক আছে, অ্যামিনের স্পেশালিটি হচ্ছে মাছের আষ্টে গন্ধ। তুমি মানে ল্যাবে যদি এটার গন্ধ নাও, ইমিডিয়েটলি তোমার মনে হবে এখানে হচ্ছে কাঁচা মাছ রাখা আছে এরকম। তো ওই গন্ধ দিয়েই হচ্ছে অ্যামিনকে আইডেন্টিফাই করে ফেলা যায়। বাট আমরা এই ধরনের আইডেন্টিফিকেশনের উপরে রিলাই করি না। কমনলি ঠিক আছে, গন্ধ পেয়ে আমি অনুমান করে নিলাম যেখানে অ্যামিন আছে, কিন্তু আমরা তো টেস্ট করতে চাই। তো অ্যামিনের আইডেন্টিফিকেশন টেস্ট কি, শনাক্তকারী পরীক্ষা কি? অ্যামিনের শনাক্তকারী পরীক্ষাকে বলে হচ্ছে কার্বিলামিন টেস্ট। ঠিক আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এই কার্বিলামিন টেস্ট এইটা দিয়ে হচ্ছে অ্যামিনো গ্রুপকে আইডেন্টিফাই করতে পারি। আমরা এই রিয়েকশনটার ব্যাপারে আরো দু একটা কথা বলবো, বাট আগে সবাই এই রিয়েকশনটা রেডি করো, এটা খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া বিভিন্ন কারণে। এখানে একটা অ্যামিনো যৌগ লাগবে, অ্যালিফেটিক অ্যারোমেটিক দুইটার জন্যই সত্য। তো এখানে সেই অ্যারোমেটিক অ্যামিনটা আছে, এইটার নাম কি, ক্লোরোফর্ম। এটা হচ্ছে কস্টিক পটাশ, তার সাথে 60°C টেম্পারেচার। অদ্ভুত টাইপের রিয়াকশন, অনেক অনেক যৌগ তৈরি হয় এবং লোকজন নর্মালি খেই হারায় ফেলে যে এখানে কি কি তৈরি হবে, কোত্থেকে তৈরি হবে। তো আমরা তোমাদেরকে জিনিসটাকে খেয়ালে রাখার মানে ট্র্যাকে রাখার একটা আনসাইন্টিফিক ওয়ে বলে দিচ্ছি, ওইভাবে মাথায় রাখলে জিনিসগুলো ঠিকঠাক মতো চলে আসবে। ঠিক আছে, সবাই রিয়াক্টেন্ট গুলা লিখছো ঠিকঠাক মতন, বিক্রিয়ক গুলা? দেখো, এখানে ক্লোরিন আছে কয়টা, 3টা। এখানে আমরা কি করব, 3টা কস্টিক পটাশ নিব। তাহলে 3 পটাশিয়াম আর 3 ক্লোরিন কি হবে বলতো? 3টা পটাশিয়াম ক্লোরাইড হবে। এই এতটুকু লেখা শেষ, এতটুকুকে আমরা শেড করে দিলাম যে এগুলো নিয়ে চিন্তা করব না। তাহলে এখানে বাকি আছে কি বলতো, 3টা ওইচ। ঠিক আছে, দেখো এখানে হাইড্রোজেন আছে কয়টা, 2টা। এখানে হাইড্রোজেন আছে কয়টা, একটা। টোটাল হলো কয়টা, 3টা। তাহলে আমাদের কাছে যদি 3টা হাইড্রোজেন আর এখান থেকে 3টা ওএইচ থাকে, এরা মিলে আবার কি তৈরি করবে, 3টা পানি। তাহলে এখন আবার কাটাকাটি করি, এগুলো সব ডান, সব ডান, সব ডান। শুধু কে রয়ে গেছে বলতো, এই কার্বনটা হচ্ছে রয়ে গেছে। এই কার্বনটাকে নিয়ে নাইট্রোজেনের পাশে বসাই দিব। এই হচ্ছে এই বিক্রিয়ার রেজাল্ট, একেবারে সমতা সহ হয়ে গেছে। সবাইকে শুনতে পাইছো ক্লিয়ারলি, দেখতে পাইছো? জি ভাইয়া। দেখো, এই 3টা যৌগ হচ্ছে তৈরি হবে। এই যে কম্পাউন্ডটা তৈরি হলো, প্রথম সামাজিক সচেতনতা হচ্ছে এটা এনসি মানে এটা এনসি। অনেকে যেটা হয় এনসি দেখে লেখে হচ্ছে সিএন, এটা কিন্তু সিএন লেখা যাবে না। সিএন মানে হচ্ছে সায়ানো গ্রুপ, আর এনসি মানে হচ্ছে আইসোসায়ানাইড গ্রুপ, এটা ডিফারেন্ট রেডিকেল। তো ফার্স্টলি এটাকে এনসি লিখতে হবে। আর এটাকেই হচ্ছে কার্বিলামিন কম্পাউন্ড বলে, এই টেস্টের নাম এই কারণে কার্বিলামিন টেস্ট। আর এই কম্পাউন্ডের স্পেশালিটি হচ্ছে উৎকট গন্ধ, মানে অদ্ভুত টাইপের বিশ্রী গন্ধ। এই গন্ধ পেয়ে হচ্ছে বোঝা যায় যে এই কম্পাউন্ডের মধ্যে অ্যামিনো গ্রুপটা ছিল। ঠিক আছে, ভাই এখানে এনআরসি এর মধ্যে কি বন্ড আছে? এরকম জিনিসটা দেখতে।
কারণ ভাই n তো sp2 হাইব্রিডাইজ হওয়ার কথা। জি ভাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওইটা এই জন্যই এটা স্পেশাল, এখানে কার্বনের 4টা বন্ড কাজে লাগে নাই, মানে 4 ভ্যালেন্সি কাজে লাগে না, এখানে কার্বনের 2 ভ্যালেন্সি হচ্ছে কাজে লাগে আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে উৎকট গন্ধ যেটা বললাম, এই গন্ধ পেয়ে হচ্ছে আইডেন্টিফাই হয়। আর এই সেম টেস্ট আমরা ক্লোরোফর্ম আইডেন্টিফিকেশনের জন্য ব্যবহার করি। মানে জিনিসটা এরকম, যখন আমাদেরকে অ্যামিনো গ্রুপ আইডেন্টিফাই করতে বলে তখন আমরা বলি যে আমরা স্যাম্পল নিলাম, সাথে আমরা ক্লোরোফর্ম নিলাম, সাথে আমরা কস্টিক পটাশ নিলাম। এইটা বললে যদি আমরা উৎকট গন্ধ পাই তাহলে অ্যামিনো আইডেন্টিফাই হয়। যদি কখনো প্রশ্ন আসে ক্লোরোফর্ম আইডেন্টিফাই করো, তখন আমরা বলি যে আমরা স্যাম্পল নিলাম, এইটাকে আমরা বলি হচ্ছে স্যাম্পল নিলাম, তার সাথে আমরা অ্যানিলিন নিলাম, তার সাথে আমরা কস্টিক পটাশ নিলাম। সোজা কথা, যেটা আমাদেরকে টেস্ট করতে বলবে সেটাকে আননোন ধরে নিয়ে বাকি দুইটা নিয়ে টেস্ট করব, করে যদি দেখাতে পারি যে এখানে এরকম উৎকট গন্ধ পাওয়া যাচ্ছে, তাহলে আইডেন্টিফাই হয় যে এটা অ্যামিন বা এটা ক্লোরোফর্ম। কথা কেমন বুঝছো হয়ে তো? গেল? কার্বিলামিন টেস্ট। আমরা আমরা মাছের আঁশটে গন্ধ দিয়ে আইডেন্টিফাই করব না জন্য আবার গন্ধ দিয়ে আইডেন্টিফাই। না না না, মাছের রাষ্ট্রীয় গন্ধ দিয়ে আইডেন্টিফাই করবো না, কারণ হচ্ছে এটা তো তুমি কোনো টেস্ট করো নাই। মানে যদি এমন হয় টেস্ট টিউবের মধ্যে আসলে কেউ কাঁচা মাছ রেখে গেছে, তাইলে কি হবে? মানে এইটা টেস্টটা স্ট্রং না, এই জন্য এই টেস্ট করা যাবে না। ওই জন্য তুমি এক্সপেরিমেন্ট যৌগ যোগ করে করে টেস্ট করতেছো। প্রবলেম বুঝছো? মানে গন্ধের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বাট প্রবলেম হচ্ছে আমরা কোনো যৌগ যোগ না করে, কোনো কিছু না দেখে না শুনে যদি শুধু গন্ধ পেয়ে বলি যে এখানে এই যৌগ, তাহলে তো সমস্যা। কিন্তু তুমি ওই যে ধরো যেটা বললাম, কাঁচা মাছই যদি কেউ টেস্ট টিউবের মধ্যে রেখে যায়, তুমি গন্ধ পেয়ে ভাবলা যেটা অ্যামিন, তাহলে তো সমস্যা। বুঝছো? এই জন্য এরকম পার্টিকুলার কেমিক্যাল যোগ করে করে তারপর তুমি যদি গন্ধ পাও, তখন ধরো টেস্টটা হচ্ছে স্ট্রং। মানে নর্মালি অন্য বিক্রিয়াগুলোতে যেমন অধক্ষেপ পড়ে, এখানে অধক্ষেপ না পড়ে গন্ধ জেনারেট করতেছে। বুঝছো ইমতিয়াজ লিসান? জি ভাই। আচ্ছা, এইটা গেল। ভাইয়া, হ্যাঁ বলো। অণুপরমাণু লেভেলে দেখার জন্য কোনো অণুবীক্ষণ যন্ত্র নাই? না, অণুবীক্ষণ যন্ত্র তো অণুপরমাণুর মতো ছোট জিনিস তো দেখতে পারে না, এখন পর্যন্ত নাই আর কি। দেখার অনেক শখ তোমার। না ভাই, এই যে টেস্ট টেস্ট এগুলা করতে হইতো না, ডিরেক্ট খালি দেখতাম। সঠিক। ঠিক আছে, আমরা আজকে আর সামনে না আগাই, একদিনের জন্য আমার মনে হয় এনাফ হয়ে গেছে। আমরা এখানে আর 2টা টপিক দেখার ট্রাই করব, বোঝা যাচ্ছে না শর্ট সিলেবাসে আছে কিনা। সেটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনকে পার্থক্য করে কিভাবে। মানে ধরো 3টা টেস্ট টিউবে, একটাতে 1 ডিগ্রি, একটাতে 2 ডিগ্রি, একটাতে 3 ডিগ্রি, কিভাবে আইডেন্টিফাই করব। এবং বেসিক নেচার এটা অপশনাল, মানে এটা টাইম পেলে দেখবো, বাট এটা দেখে রাখতে হবে আর কি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আমরা নেক্সট ডেতে দেখি, আমরা ওই যে শর্ট সিলেবাসটা একটু রিভিউ করে দেখবো যে আর কি কি বাকি আছে স্পেসিফিক্যালি এখানে, তো সেগুলো আমরা একটু ধরে ধরে শেষ করার চেষ্টা করবো আর কি। ভাইয়া, তো আমাদের হয়তো আর 1টা 2টা ক্লাস হলে এখানে যতটুকু ফিনিশিং দরকার এটা হয়ে যাবে আর কি। হ্যাঁ বলো। ভাই শর্ট সিলেবাস যদি না হতো তাহলে কতদিন লাগতো, মানে ফুল পড়া লাগলে? আরো ধরো 2-3 মাস ধরে আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়তাম, হ্যাঁ হ্যাঁ, হইতে বিশাল। পারে আর কি, হইতে পারে এরকম। ভাইয়া, হ্যাঁ বলো। পরিমাণগত রসায়ন আর তড়িৎ রসায়ন মিলে কয়টা ক্লাস নেয় ইউজুয়ালি? ওই যে সবই এখন তো শর্ট সিলেবাস, আমরা ধরো একটা ওই যে জানুয়ারির যে 8টা ক্লাস, ওটার মধ্যে ধরো 3rd চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব, পরের 8টা ক্লাসে হচ্ছে 4th চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করবো, এটা হচ্ছে জি ভাই, প্ল্যান। তাইলে ভালো হয়। হ্যাঁ, ওটা তো তোমাদের অনেক আগে থেকে আমরা বলে রাখছি, এটাই তো প্ল্যান ছিল আর কি, যে আমরা ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে 1টা 2টা ক্লাসের মধ্যে আমরা এই পার্টটা শেষ করে ওটা মানে বাই ফেব্রুয়ারি যেন সবকিছু শেষ হয়ে যায় আর কি, এটার চেষ্টা করতে হবে। ভাই শর্ট সিলেবাসে অ্যাসিড নাই, মানে কার্বক্সিলিক গ্রুপের? হ্যাঁ আছে, আছে বলতে হচ্ছে প্রিপারেশন এবং আইডেন্টিফিকেশন, এই দুইটা, প্রস্তুত কিভাবে করে এবং আইডেন্টিফাই কিভাবে করে। কিছু অনেক ডিফারেন্ট বলেছিলেন, ওই জন্য আর কি। ও আচ্ছা, না না না, ওইটা আমরা দেখবো না, আমরা নেক্সট দিন ওই যে শর্ট সিলেবাসটা নিয়ে দেখলেই বোঝা যাবে আর কি যে কোনটা কি আছে, তো এই পার্টটুকু আমরা দেখে ফেলবো। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকের জন্য হচ্ছে আল্লাহ হাফেজ। আমি টাইম টাইম তোমাদেরকে জানাই দিব গ্রুপে, যদি মাঝখানে কোনো ক্লাস টাস থাকে তাহলে তোমরা ওইভাবে অ্যাটেন্ড করো বা রেকর্ডেড লেকচার দেখে নিও। ঠিক আছে, আজকের জন্য আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম ভাইয়া। সালাম। আসসালামু আলাইকুম। আসসালাম, আল্লাহ হাফেজ সবাইকে।